ওকে, রেকর্ড অন। ঠিক আছে, তো আমাদের আজকের টপিক কি? আমাদের আজকের টপিক হচ্ছে বিশেষণ। প্রথমে আমরা আলোচনা করব বিশেষণ নিয়ে, এন্ড আফটার দ্যাট আমরা বিশেষণ কিভাবে আইডেন্টিফাই করতে হয় একটা শব্দ থেকে বা একটা বাক্য থেকে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। ঠিক আছে, তাহলে বিশেষণ জিনিসটা কি? কোন একটা পদ, যেই পদটা বাক্যের অন্য কোনো পদের অর্থাৎ এই পদটা বাক্যের এই পদের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, তাই না? দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, ঠিক আছে, ইত্যাদি বুঝায়, অবস্থা, পরিমাণ ইত্যাদি বুঝায়, তখন সেটাকে বলা হয় কি? তখন এই যে এই পদটা, পূর্বের পদটা, এটাকে বলা হয় বিশেষণ পদ। তবে ক্ষেত্র বিশেষে এই পদ পেছনেও বসতে পারে, সবসময় যেটা পূর্বেই বসবে এটা বাধ্যতামূলক না, এটা অবস্থানগত ভাবে পেছনেও বসতে পারে। যেমন আমি যদি বলি লোকটি সৎ, তাহলে এবার খেয়াল করেন, এই যে সৎ, এটা কি অ্যাডজেক্টিভ, তার এই অ্যাডজেক্টিভটা কোথায় বসছে? লোকটির পরে। তা আমি কিন্তু বলি না সৎ লোক, আমি বলেছি লোকটি সৎ। কথা কি ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমি যদি বলি আমটি খুব ভালো, তাহলে যে খেয়াল করেন আমটি খুব ভালো, হ্যাঁ, আমি কিন্তু বলি নাই ভালো খুব আমটি, ঠিক আছে, আমি বলছি কি আমটি খুব ভালো। তাহলে এই ভালো পদটা কি বা খুব পদটা কি আম পদের পরে বসছে না? পরে বসছে। সবসময় যে বিশেষণ আগেই বসবে এটা বাধ্যতামূলক না, এটা পরেও বসতে পারে বাক্যের মধ্যে, এটা পরেও বসতে পারে, যাকে মডিফাই করছে তার, আবার যাকে মডিফাই করছে তার আগেও বসতে পারে। এখন এই বিশেষণ পদ কত প্রকার, এটা নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আসেন, বিশেষণ পদ কত প্রকার? বিশেষণকে ভাগ করা যায় প্রাথমিকভাবে দুই ভাগে। কয় ভাগে ভাগ করা যায় ভাই? দুই ভাগে। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে কি নাম বিশেষণ, আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, বিন। বিন মানে হচ্ছে বিশেষণ, একটা নাম বিশেষণ, আরেকটা হচ্ছে ভাব বিশেষণ। একটা নাম বিশেষণ আর একটা ভাব বিশেষণ, লিখে ফেলেন। একটা হচ্ছে নাম বিন, আরেকটা হচ্ছে ভাব বিন। একটা হচ্ছে নাম বিন, আরেকটা কি? আরেকটা হচ্ছে ভাব বিন। ওকে, আচ্ছা, এবার আসেন, এই নাম বিশেষণ এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। নাম বিশেষণকে কয় ভাগে ভাগ করা যায়? মাত্র দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বিশেষ্যের বিশেষণ, অর্থাৎ বিশেষ্যের বিন, আমি সংক্ষেপে লিখলাম বিশেষ্যের বিন। আর আরেকটা হচ্ছে সর্বনামের বিন। আরেকটা কি ভাই? আরেকটা হচ্ছে সর্বনামের বিন। ওকে, একটা বিশেষ্যের বিন, একটা সর্বনামের বিন। তার মানে নাম বিশেষণ এটা দুই প্রকার, একটা হচ্ছে বিশেষ্য বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ। এখন আসেন, এই যে ভাব বিশেষণ, এইটা আবার মাত্র চার প্রকার। কয় প্রকার? চার প্রকার, অর্থাৎ এটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। চার ভাগ কি কি? প্রথমে হচ্ছে ক্রিয়া বিশেষণ, তার মানে আমি সংক্ষেপে লিখলাম ক্রিয়াবিন। ওকে, ক্রিয়াবিন, প্রথমে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এরপর হচ্ছে অব্যয়ের বিশেষণ, এরপর হচ্ছে কি অব্যয়ের বিন, মানে অব্যয়ের বিশেষণ। ওকে, এরপর হচ্ছে বিশেষণের বিশেষণ, অর্থাৎ আমি সংক্ষেপে লিখলাম বিন বিন। বিন বিন মানে বিশেষণের বিশেষণ। এন্ড লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে বাক্যের বিশেষণ, দ্যাট মিন্স বাক্যের বিন। ওকে, সো তার মানে খেয়াল করেন চারটা জিনিস। ভাব বিশেষণ হচ্ছে চার প্রকার, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, একটা অব্যয় বিশেষণ, একটা বিশেষণ বিশেষণ, আর একটা বাক্যের বিশেষণ। এবার আসেন, এই যে ক্রিয়া বিশেষণ, এই ক্রিয়া বিশেষণ আবার মাত্র দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়ার কাল, একটা হচ্ছে কি ক্রিয়ার কাল, আর আরেকটা হচ্ছে ক্রিয়ার ভাব, একটা হচ্ছে কি ক্রিয়ার ভাব। ওকে, তাহলে একটা হচ্ছে ক্রিয়ার কাল আর একটা হচ্ছে ক্রিয়ার ভাব। আবার এই যে বিশেষণের বিশেষণ, এটা আবার মাত্র দুই প্রকার। বিশেষণের বিশেষণ এটা মাত্র কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার কি কি? একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, মানে নাম বিন বিন, ঠিক আছে। একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, মানে নাম বিন বিন। ওকে, আর আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ, মানে ক্রিয়া বিন বিন। ঠিক আছে, ক্রিয়া বিন বিন মানে ক্রিয়া বিশেষণের বিশেষণ। এখন এই যে নাম বিশেষণের বিশেষণ, এইটাকে আবার চাইলে দুই ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, চাইলে এটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা করব না, আমরা ভাগ করব না। করা যায় কিন্তু আমরা করব না। এখন কোশ্চেন হচ্ছে ভাই কিভাবে করা যায় আর কেন করব না? আবার যে ক্রিয়া বিশেষণ বিশেষণ, এটাকেও চাইলে দুই ভাগে ভাগ করা যায়, কিন্তু আমরা করব না। এখন কেন করব না তার উত্তরটা আগে দেই। আমাদের ক্লাস 9-10 এর যে ব্যাকরণ বইটি রয়েছে, মুনির চৌধুরী এবং মোফাজ্জল হায়দার চৌধুরী সম্পাদিত, অর্থাৎ পূর্বের যে ব্যাকরণ বইটি, সেই ব্যাকরণ বইতে এই পর্যন্তই আলোচনা করা আছে, অর্থাৎ নাম বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ, এরপর আর বিশ্লেষণ করা হয় নাই। বাট চাইলে এটাকেও বিশ্লেষণ করা যাইতো। কিভাবে দেখেন, এই যে দেখেন নাম বিশেষণ দুই প্রকার, একটা বিশেষ্যের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণ।
তার মানে আমি চাইলে এই নাম বিশেষণের বিশেষণকে দুই ভাগ করতে পারতাম, বলতে পারতাম একটা বিশেষ্যের বিশেষণের বিশেষণ, একটা সর্বনামের বিশেষণের বিশেষণ। কথা কি ক্লিয়ার? আবার দেখেন এই যে ক্রিয়া বিশেষণের বিশেষণ, এখন দেখেন ক্রিয়া বিশেষণ এটা দুই প্রকার, কালবাচক ভাববাচক। তার মানে আমি চাইলে এটাকে বলতে পারতাম ক্রিয়ার কালবাচক বিশেষণের বিশেষণ, ক্রিয়ার ভাববাচক বিশেষণের বিশেষণ। চাইলে আমরা এই বিশ্লেষণটা করতে পারতাম, কিন্তু করব না। জাস্ট আপনাকে দেখাইলাম আমি যে এই পর্যন্ত করা যায়। এখন আসেন আমরা এই যে প্রত্যেকটা উদাহরণ লিখেছি, মানে প্রত্যেকটা নাম লিখেছি, এই প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট, ইচ এন্ড এভরি ওয়ান, প্রত্যেকটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এইগুলো আমরা এখন একটা একটা করে শেষ করব। কথা কি ক্লিয়ার? এবং এই আজকের ক্লাসে যে উদাহরণগুলো দিব, মোস্ট অফ দ্য টাইম ক্লাস থেকে হুবহু পরীক্ষার হলেও উদাহরণ কমন পড়তে দেখা যায়। সো খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করবেন, আশা করি উপকৃত হবেন। ওকে ফাইন, আশা করি উপকৃত হবেন। ওকে ফাইন, আসেন তাহলে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব প্রথমেই ক নম্বর দিয়ে লিখে ফেলবো আমরা নাম বিশেষণ। ক নম্বর দিয়ে লিখে ফেলবো নাম বিশেষণ। এখন আসেন নাম বিশেষণ, এটা মেইন হেডলাইন, সো এটাকে ডাবল আন্ডারলাইন করে ফেলেন, এটা মেইন হেডলাইন। এখন নাম বিশেষণের আন্ডারে দুইটা ছিল, এক নম্বর দিয়ে লিখেন বিশেষ্যের বিশেষণ। এক নম্বর কি? বিশেষ্যের বিশেষণ। তো বিশেষ্যের বিশেষণটা কি? বিশেষ্যের বিশেষণটা হচ্ছে যে বিশেষণ পদটা কোন একটা বিশেষ্য পদকে মডিফাই করবে। যেমন কি আমি কিছু সহজ উদাহরণ দেখাই আগে। যেমন মনে করেন নীল আকাশ, যেমন মনে করেন কি নীল আকাশ। এখন দেখেন এই যে নীল পদটা, এই নীল পদটা কাকে মডিফাই করছে? আকাশকে। এখন আকাশ কোন পদ? নাউন ফর্ম, মানে বিশেষ্য পদ। তাহলে নীলটা কার বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। এরকম হতে পারে কি যদি বলি সবুজ মাঠ, তাহলে খেয়াল করেন সবুজ মাঠ, তাহলে সবুজটা কি? অ্যাডজেক্টিভ। এখন এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? সবুজ মাঠকে, মানে মাঠটাকে মডিফাই করছে। তাহলে মাঠ কোন পদ? নাউন ফর্ম। তাহলে এটা কার বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। এরকম হতে পারে কি? হতে পারে কালো মেঘ, হতে পারে কি কালো মেঘ, সাদা দুধ, ঠিক আছে? কালো মেঘ, সাদা দুধ, এরকম যা কিছু আছে খেয়াল করেন, এই যে নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ, সাদা দুধ, বড় কাশফুল, ঠিক আছে, বা সাদা কাশফুল, এরকম যা কিছু আছে সবই হচ্ছে বিশেষ্যের বিশেষণ। তবে এত সহজ প্রশ্ন বা এত সহজ উদাহরণ সাধারণত পরীক্ষার হলে দেয় না, আমরা দিতে এটা এক্সপেক্টও করি না যে এত সহজ উদাহরণ দিবে। তো পরীক্ষার হলে বিশেষ্যের বিশেষণের যে উদাহরণটা সবচেয়ে বেশি আসতে দেখা গিয়েছে এ পর্যন্ত, সেটা হচ্ছে সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে। এবং এটাই পরীক্ষায় বেশিরভাগ সময় ঘুরে ফিরে আসে। সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? কে না ভালোবাসে? সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, ঠিক আছে? এটা একটা বাক্য, সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে। এখন প্রশ্ন হচ্ছে এই সুস্থ সবল এটা কোন পদ? এটা পরীক্ষায় প্রশ্ন আসে। এখন চিন্তা করেন তো, সুস্থ সবলটা কাকে মডিফাই করছে? দেহ পদটাকে। তাহলে দেহ পদটা কি? নাউন ফর্ম। তাহলে এটা কার বিশেষণ? নাউনের বিশেষণ, মানে বিশেষ্যের বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে বিশেষ্যের বিশেষণ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এটা খুব সহজ জিনিস, এটাতে প্যাচের কিছুই নাই। প্যাচ হচ্ছে সব ভাব বিশেষণে, এটার মধ্যে প্যাচের কিছুই নেই। তাহলে এটা গেল বিশেষ্যের বিশেষণ। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, অপশন ক্যালকুলেশন, এই জিনিসটা আপনার খুব বেশি মাথায় রাখতে হবে। ওকে, খালি পড়লেই হবে না, পড়ার উপরে ভিত্তি করে আমার প্রশ্নে যা আসছে সেটার উপরে এক্সাক্ট অ্যান্সারটা আমার প্রশ্নে নাও থাকতে পারে। তখন মানে আমাকে চিন্তা করতে হবে এটা এক্ষেত্রে বেস্ট আনসার কি হবে। যেমন মনে করেন এই কোশ্চেনটা আসলো সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে, এখানে সুস্থ সবল কোন পদ? অপশনে এই বিশেষ্যের বিশেষণ নাই, তখন কি দিবেন? অপশনে বিশেষ্যের বিশেষণ নাই, তখন কি দিবেন? নাম বিশেষণ আছে, সেটাও হবে, কারণ বিশেষ্য পদের অপর নাম কি? নাম পদ। তার মানে বিশেষ্যের বিশেষণ না দিয়ে নাম বিশেষণও দিতে পারে। আবার মনে করেন অপশনে বিশেষ্যের বিশেষণও নাই, নাম বিশেষণও নাই, দুইটার একটাও নাই, তখন কি হবে? তখন হবে হচ্ছে বিশেষ্যের বিশেষণও নাই, নাম বিশেষণও নাই, তখন কি হবে? শুধু বিশেষণ পদ। অর্থাৎ সুস্থ সবল কোন পদ? বিশেষণ পদ। কথা কি বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। তাহলে এখন আসেন এই বিশেষ্যের বিশেষণ, এটা তো বুঝলাম আমরা। এবার আসেন নাম্বার টু হচ্ছে সর্বনামের বিশেষণ। আচ্ছা, সর্বনামের বিশেষণ কি? এটাও খুব সহজ, এটাতে কোনো প্যাচের কিছু নাই। এটাতেও সর্বনামের বিশেষণটা হচ্ছে যখন কোনো বিশেষণ পদ যে কোনো একটা সর্বনামকে বিশেষিত করে, সেটা নামই সর্বনামের বিশেষণ। যেমন কি? যেমন মনে করেন সর্বনামের বিশেষণ যেমন কি? যেমন মনে করেন সে রূপবতী ও গুণবতী। তাহলে এই যে বললাম সে রূপবতী ও গুণবতী, এখন খেয়াল করেন এই যে বললাম রূপবতী, গুণবতী, এই বিশেষণগুলা কাকে মডিফাই করছে বলেন? সে কে?
তাহলে সেটা কি? সেটা হচ্ছে কি আমার একটা প্রোনাউন, সর্বনাম। তো এই সর্বনামকে মডিফাই করছে, তাই না? রূপপদী গুণপদী কে? সে। তো এই কারণে এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। কথা কি ক্লিয়ার? এই রূপপদী গুণপদী গুলো কি? এটা হচ্ছে সর্বনামের বিশেষণ। অর্থাৎ কোন বিশেষণ পদ যদি সর্বনামকে মডিফাই করে সেটা সর্বনামের বিশেষণ। এখানে তেমন প্যাচের কিছুই নাই। বিশেষ্যের বিশেষণ, এটা সহজ ভাষায় কোন বিশেষণ পদ বিশেষ্যকে মডিফাই করবে। সর্বনামের বিশেষণ, সহজ ভাষায় কোন বিশেষণ পদ সর্বনামকে মডিফাই করবে। কনসেপ্ট ক্লিয়ার? আর এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসলে এবং অপশনে যদি বিশেষ্যের বিশেষণ বা সর্বনামের বিশেষণ না থাকে, সেক্ষেত্রে নাম বিশেষণ থাকলে সেটাও দেওয়া যাবে। আর যদি নাম বিশেষণ না থাকে, আবার মনে করেন নাম বিশেষণ আর বিশেষ্য বিশেষণ দুইটাই আছে। মনে করেন কোশ্চেন আসলো সুস্থ সবল দেহকে কেনা ভালোবাসে, নাম বিশেষণ আছে, বিশেষ্যের বিশেষণ আছে, এখন কোনটা দিবেন? সেক্ষেত্রে মনে রাখবেন সবসময় মোর স্পেসিফিকটা কারেক্ট অ্যান্সার হবে। কথা কি ক্লিয়ার? আবার বলছি, মনে রাখবেন মোর স্পেসিফিক যেটা সেটা হচ্ছে সবসময় কারেক্ট অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে সুস্থ সবল এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছি? সরি, বিশেষ্যের বিশেষণ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার যদি দুইটি অপশনে থাকে। ওকে, তাহলে এটা নিয়ে আর কোনো প্যাচের কিছু নাই। সহজ জিনিস মুছে ফেললাম, সহজ জিনিস মুছে ফেললাম। এবার আসেন আমরা একটা আলোচনা করব খ নাম্বার নিয়ে, অর্থাৎ ভাব বিশেষণ। আমরা একটু আলোচনা করব খ নাম্বার নিয়ে, অর্থাৎ ভাব বিশেষণ। কেউ কিন্তু না বুঝলে আমাকে জানাবেন অবশ্যই। এখন পর্যন্ত না বুঝার জায়গা আসে নাই, না বুঝার জায়গা আসবে কখন এটা আমি জানি, আমি বলে দিব। ওকে ফাইন। ভাব বিশেষণ, তো ভাব বিশেষণের মধ্যে এটার চারটা প্রকার আছে। এক নম্বরে হচ্ছে ক্রিয়া বিশেষণ। এক নম্বরে কি? এক নম্বর হচ্ছে ক্রিয়া বিশেষণ। খুব মনোযোগ দিয়ে দেখবেন এই ভাব বিশেষণের প্রকারগুলা, বিকজ এটা খুব ঝামেলার। আর প্লাস এই মানে এইগুলার ভাগ আছে, আবার এই যে ভাগ আছে এই ভাগেরও ভাগ আছে, এই কারণে এটাতে অনেকে প্যাচ লাগায়। তো খেয়াল করেন, ভাব বিশেষণের মধ্যে চারটা ভাগ আছে, যার মধ্যে প্রথম ভাগটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। তো ক্রিয়া বিশেষণ জিনিসটা কি, এটা আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে এখানে এমন কোন একটা বিশেষণ থাকবে, সেই বিশেষণটাকে আমরা কি করতে হবে? স্যার একটু স্লো বললে ভালো হতো। স্লো বললে ভালো হতো কি মানে ভয়েস স্লো না স্পিড স্লো? কোনটা কণিকা আপু? ভয়েস স্লো না স্পিড স্লো? মনে হয় স্পিড স্লো, এটাই বলছে। আচ্ছা ওকে, চেষ্টা করতেছি। ক্রিয়া বিশেষণ স্পিড স্লো, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। ওকে, তো ক্রিয়া বিশেষণটা কি খেয়াল করেন। ক্রিয়া বিশেষণটা হচ্ছে কোন একটা বিশেষণ পদ যদি ক্রিয়াকে মডিফাই করে, কোন একটা বিশেষণ পদ যদি ক্রিয়াকে মডিফাই করে, সেটার নামই হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখন আসেন, এই ক্রিয়া বিশেষণের মধ্যে আবার দুইটা প্রকার আছে। এ নাম্বার দিয়ে লিখেন, প্রথমটা ছিল হচ্ছে কাল, একটা ছিল কালবাচক। আর একটু গ্যাপ দিয়ে বি নাম্বার দিয়ে লিখেন, একটা ছিল ভাববাচক। একটা কালবাচক আর একটা কি, আর একটা হচ্ছে ভাববাচক। তো খুব মনোযোগ দিয়ে আগে শুনেন পরে লিখবেন। হ্যাঁ, আগে মনোযোগ দিয়ে শুনেন পরে লিখবেন। ক্রিয়া বিশেষণ এটা কি, এটা তো আমরা বুঝলাম যে কোন একটা বিশেষণ পদ যদি ক্রিয়াকে মডিফাই করে সেটার নাম ক্রিয়া বিশেষণ। এখন কোশ্চেন হচ্ছে ওই ক্রিয়া বিশেষণটা ক্রিয়ার কালবাচক বিশেষণ না ক্রিয়ার ভাববাচক বিশেষণ, এইটা আমি কিভাবে বুঝবো? তো মনে রাখবেন ওই ক্রিয়া বিশেষণকে যদি যদি কখন দিয়ে প্রশ্ন করা যায়, কি দিয়ে ভাই? কখন দিয়ে প্রশ্ন করা যায়, কখন, তাহলে সেটা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ। আর যদি ওই ক্রিয়া বিশেষণকে কিভাবে দিয়ে প্রশ্ন করা যায়, কি দিয়ে, কিভাবে, কিভাবে দিয়ে প্রশ্ন করা যায়, তাহলে সেটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার? চলেন আমরা কিছু উদাহরণ দেখে আসি। উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন, একদম ক্লিয়ার হয়ে যাবেন। আসেন, যেমন মনে করেন বলা হলো পরে একবার, পরে একবার এসো। ওকে ফাইন, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, পরে একবার এসো। এখন একটু চিন্তা করেন তো, এই বাক্যে এই পরে ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? চিন্তা করেন তো, পরে একবার না পরে এসো? বলেন তো, এই পরে ওয়ার্ডটা কাকে মডিফাই করছে? পরে একবার নাকি পরে এসো? কাকে মডিফাই করছে? ডেফিনেটলি এসো পদকে মডিফাই করছে। এখন এসো পদটা কি বলেন? পরে পদটা মডিফাই করছে এসোকে, তাহলে এসো পদটা কি? ক্রিয়াপদ। বলেন এসো কি? ক্রিয়াপদ। তাহলে এসো যদি ক্রিয়াপদ হয় তাহলে পরে কি? ক্রিয়ার বিশেষণ, কারণ এটাকে এটা ক্রিয়াকে মডিফাই করছে। এখন প্রশ্ন হচ্ছে এই ক্রিয়া বিশেষণটা দ্বারা কি বোঝায়? তুমি কখন আসবা নাকি তুমি কিভাবে আসবা? বলেন তো, এই ক্রিয়া বিশেষণটা দ্বারা কি বোঝায়? তুমি কখন আসবা না তুমি কিভাবে আসবা? পরে একবার এসো তার মানে কি কখন আসবা সেটা বোঝায়, তার মানে ক্রিয়ার কালবাচক বিশেষণ। আর যেহেতু কালবাচক বিশেষণ, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই মানে কখন দিয়ে প্রশ্ন করা গেছে, এটা কালবাচক। কিন্তু আমি যদি আরেকটা বলি, যেমন মনে করেন আমি বললাম ধীরে 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 ধীরে
বায়ু বয়, ধীরে ধীরে বায়ু বয়। ওকে, খেয়াল করেন, ধীরে ধীরে বায়ু বয়, এই বয় মানে হচ্ছে বহে। হ্যাঁ, তাহলে এবার খেয়াল করেন, ধীরে ধীরে বায়ু বয়, তাহলে এই যে ধীরে ধীরেটা, এই ধীরে ধীরেটা কাকে মডিফাই করছে চিন্তা করেন তো। ধীরে ধীরে বায়ু না ধীরে ধীরে বয়? বলেন, ধীরে ধীরে বায়ু, বায়ু মানে বাতাস, ধীরে ধীরে বাতাস না ধীরে ধীরে বহিতেছে, কোনটাকে মডিফাই করে? অবশ্যই বহিতেছে কে মডিফাই করে। এবং প্রশ্ন হচ্ছে বহিতেছেটা কোন পদ? বলেন, ক্রিয়াপদ। বহিতেছে কোন পদ? ক্রিয়াপদ। তাহলে বহিতেছে ক্রিয়াপদ হলে ধীরে ধীরে এটা কার বিশেষণ? ক্রিয়ার বিশেষণ। এটা বুঝলাম আমরা, ক্রিয়ার বিশেষণ। এখন এই ক্রিয়ার বিশেষণটা তারা কি বোঝায়? কখন বয় না কিভাবে বয়? দেখেন, এই ধীরে ধীরে তারা কি বোঝায়? কখন বয় না কিভাবে বয়? ডেফিনেটলি কিভাবে তারা বোঝাচ্ছে। তার মানে হচ্ছে এই ধীরে ধীরে এটা হচ্ছে ক্রিয়ার ভাববাচক বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার সবার? সবাই কি বুঝছেন? একটু জানাবেন, আশা করি বুঝছেন, তারপরও জানাবেন। আশা করি বুঝছেন, তারপরও একটু জানাবেন। ফরাজ ভাই হাত তুলেছে, ওকে, ফরাজ ভাই আনমিউট করতেছি, বাকি সবাই একটু বলে নিক। তুষার ভাই বলছে জি, ওকে, ভেরি গুড। বাকি সবাই একটু জানাবেন সবাই। আচ্ছা, দুইজন হাত তুলেছো অলরেডি। ওকে, হাত তুলেছেন কে কে? ফারাজ ভাই হাত তুলেছে, ওকে, ফারাজ ভাই আনমিউট করেছি, বলেন। আচ্ছা, জি ভাইয়া, সেটা হচ্ছে যে এখানে তো আমরা ক্রিয়াকে প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি, তাই না? মানে যে কখন এসো, কিভাবে এসো। হুম। আচ্ছা, তবে হ্যাঁ, এই যে ছোট একটা মানে একটা সিম্পল প্রশ্ন, বাট একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি যে বারবার বলতেছেন মডিফাই বা বিশেষায়িত, এই কথাটা মানে কি যে দোষ গুণ অবস্থা প্রকাশ করা, তাই না ভাইয়া? রাইট, রাইট, দোষ ভাই, এই গুণ অবস্থা পরিমাণ। এই অবস্থা কথাটা একটু বলবেন? মানে অবস্থা কথাটা আমার কাছে সবসময় ভেগ লাগে, একটু মানে বুঝাতেন। বাদ বাকি আমি তিনটা আমি বোঝা যায়, কেমন আছি? অবস্থাটা কি? আমি ভালো আছি। আমি কেমন আছি? আমি ভালো আছি, আমার অবস্থা বুঝাচ্ছি। ভালো আচ্ছা বলতে তাহলে, মানে কি বুঝাচ্ছি? আমার অবস্থা বুঝাচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে যদি ধরেন ভাই আমি বলি যে আহ, আমি আমি ডাক্তার, ও, আমি ডাক্তার, তাহলে তো ভাই এখানে ডাক্তার যেটা, এটা কি আমার অবস্থা বোঝাচ্ছে, নাকি এখানে এটা না, আমার প্রফেশন বোঝাচ্ছে? না, যদি এটা অবস্থা বুঝায়, সবসময় মনে রাখবেন, সবসময় মনে রাখবেন, বাক্যের মধ্যে কোন পদ যদি বিশেষণ হয়, মনে রাখবেন এটা সবসময়। বাক্যের অনেক সময় দাগ থাকে না, একটা বাক্য দিয়ে বলে এই বাক্যের মধ্যে এটা কোন পদ। তো মনে রাখবেন, কোন বাক্যের মধ্যে কোন পদ, সেটা বিশেষণ কি বিশেষণের আইডেন্টিফাই করতে হলে, এটা অবশ্য আমি একটু পরে শিখাইতাম, যে বিশেষ্য বিশেষণ আচ্ছা। বিশেষণ নির্ণয়ের একটা উপায়, সেটা টেকনিকের মধ্যে শিখাইতাম, এখনই বলে দিচ্ছি। কোন বাক্যের মধ্যে কোন পদ যদি বিশেষ্য বিশেষণ নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আপনার যদি কোনোটা পদ সন্দেহ হয় যে এটা বিশেষণ, দেন মনে রাখবেন, অবশ্যই 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 ওই বিশেষণের মানে কোন এমন একটা পদ থাকবে যে পদটাকে সে বিশেষিত করতেছে। এখন আমি, আচ্ছা। যদি সেটা বিশেষণ পদ হয়, তাহলে হয় এটা কার বিশেষণ? বিশেষণ বুঝলাম, ঠিক আছে, বিশেষণ কার বিশেষণ? হুম। বিশেষ্য বিশেষণ নাকি সর্বনামের বিশেষণ নাকি ক্রিয়ার বিশেষণ নাকি অব্যয়ের বিশেষণ? কার বিশেষণ? কোনো না কোনো একটা পদার্থ বিশেষণ হইতে হবে। এখন আমি হুম। ডাক্তার, ডাক্তার পদটা কার বিশেষণ? ডাক্তার কি কাউকে মডিফাই করছে ডাক্তার পদটা? নো। না না, তাহলে এখানে তার মানে অবস্থা এটা নাউন। বোঝাচ্ছে না তো, তাই না? হ্যাঁ, তাহলে এটা তো অবস্থা এক্স্যাক্টলি, বোঝাচ্ছে না, আমার একটা পরিচয় দিচ্ছে। এক্স্যাক্টলি, ওটা নাউন। আচ্ছা ঠিক আছে ভাই, এটা নিয়ে একজন একটু তর্ক লাগছিল, এই জন্য শিওর হলাম। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আসেন এটাকে আকাশ, না, আহসান রাজ। আহসান রাজ ভাই আনমিউট করেছি, বলেন। ভাইয়া, পরে একবার এসো, হুম। হ্যাঁ, এখানে আসলে কখন দিয়ে কিভাবে প্রশ্ন হয়? যে পরে কখন এসো, তো অ্যান্সার তো আসতে একবার এসো। না, 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 আমি বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি রাতে একবার এসো, আমি আপনাকে বললাম যে রাতে একবার এসো, আমি আপনাকে বলতেছি কখন এসো? রাতে এসো। রাতে এসো। একবারটা এখানে আসলে একটা অব্যয়। হ্যাঁ, এখানে একবারটা অ্যাকচুয়ালি অব্যয়, আমার বাক্য হচ্ছে তুমি পরে এসো। কথা কি ক্লিয়ার? পরেরটা একবারকে জি। মডিফাই করতেছে না। আমরা একটা কথার কথায় বলে থাকি না, যে কালকে পারলে একবার দেখা করো তো। এই একবারটা কিন্তু আসলে কথার কথা। অ্যাকচুয়ালি মূল কথা হচ্ছে কালকে তুমি ওর সাথে দেখা করো। বুঝতে পারছেন ব্যাপারটা? তো তুমি কখন এসো? পরে এসো। পরে দিয়ে কোশ্চেন করবে না, কখন দিয়ে কোশ্চেন করলে আমরা পরে কি উত্তর পাই না। এই কারণেই হচ্ছে এই পরেটাকে বলা হচ্ছে ক্রিয়ার কালবাচক বিশেষণ। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝছো। ওকে, ভেরি গুড। হাত নামায় ফেলেন, মিউট করে ফেলেন।
হাত নামায় ফেলবেন, মিউট করে ফেলবেন। হ্যাঁ, কোশ্চেন করার পরে কোশ্চেন করবেন, যার যত কোশ্চেন আছে কোনো সমস্যা নাই, করবেন। আমি সব কোশ্চেনের উত্তর দিতে পারবো এমনও না, উত্তর নাই দিতে পারি। সেক্ষেত্রে যদি কোশ্চেনের উত্তর দিতে না পারি তাহলে পরবর্তীতে জানিয়ে দিব, কোনো সমস্যা নাই, ঠিক আছে। কিন্তু কোশ্চেন করার পরে আমি তো মাইক্রোফোন লাগাই দিই, সো এই জন্য আপনারা হাত নামিয়ে মিউট করে ফেলবেন নিজ দায়িত্বে। আচ্ছা, এবার আসেন তাহলে ক্রিয়াবিশেষণটা কি, এটা আমরা শিখলাম। এবার আসেন নাম্বার 2, 2 নম্বরটা হচ্ছে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণটা শেখার আগে আমাকে অবশ্যই 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 অব্যয় সম্পর্কে জানতে হবে, যে কাজটা অলরেডি আমি করে ফেলছি। আমি লাস্ট ক্লাসে মানে গতকালকে আমি অব্যয় সম্পর্কে আপনাদেরকে খুঁটিনাটি সব জানিয়ে দিয়েছি। বাংলাদেশের স্কুল কলেজগুলোতে যেটা হয়, আমাদেরকে আগে পড়ানো হয় বিশেষ্য, তারপর বিশেষণ, তারপর সর্বনাম, তারপরে অব্যয়, তারপরে ক্রিয়া, মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এটা একটা সিরিয়াল, এই সিরিয়ালে পড়ানো হয়। এখন একটা ছেলেকে অব্যয়ের বিশেষণ পড়াবে, অথচ সে অব্যয় কি এটা জানে না। তো অব্যয় না পড়ায় অব্যয়ের বিশেষণ কেমনে পড়ায়? একটাই উপায়, সেটা হচ্ছে মুখস্থ। এন্ড সোয়ার অফ গড, আপনি নিজেও দেখবেন অব্যয়ের বিশেষণের একটা উদাহরণই আছে। আমি জানি না কেন বাংলাদেশের মানে 90% পরীক্ষায় অব্যয়ের বিশেষণ থেকে উদাহরণ আসলে এই একটা উদাহরণই ঘুরে ফিরে সবসময় আসে। এবং আপনি দেখবেন আমি উদাহরণটা বললেই আপনার অনেকের কমন পড়বে, দেখবেন। ওকে, অব্যয়ের বিশেষণের একটা কমন উদাহরণ হচ্ছে ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। ধিক তারে, কমন পড়ছে? কমন পড়া নেই? ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন। ওকে, ধিক তারে শতধিক নির্লজ্জ যে জন। ওকে, সো এইখানে এই ধিক কোন পদ, সরি এখানে এই শত কোন পদ, এটা হচ্ছে কোশ্চেন। কথা কি ক্লিয়ার? ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন এইচএসসি তে এভরি ইয়ারে আসছে। এক্স্যাক্টলি, এইচএসসি তে আসছে, এসএসসি তেও পড়ছি। এটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল, যখন বিসিএস দিব তখনও ইম্পর্টেন্ট ছিল, চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মানে মোট কথা হচ্ছে বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অব্যয়ের বিশেষণ থেকে প্রশ্ন আসলে এই উদাহরণটা জানি না কেন আসতে দেখা যায়। কথা কি ক্লিয়ার? এখন আগে আমরা এই উদাহরণটা বুঝবো যে এটা আমরা আসলে মুখস্থ করতে চাই না, আমরা আসলে বুঝতে চাই। আমরা জিনিসটা বুঝতে চাই, মুখস্থ করতে চাই না। যদিও আমি এটা মুখস্থই করছিলাম, এবং আমি মুখস্থ করছিলাম এটার পিছনে অবশ্য আমি দায়ী না, আমার টিচার দায়ী। আমার টিচার দায়ী, বিকজ আপনাদের সময় প্যারাগনের জাহিদ ভাই এটা মুখস্থ করাইছিল। আচ্ছা, এটা এটা ওনার দোষ না, এটা আমাকেও আমার টিচার মুখস্থ করেছিল। আমি যখন 2009 সালে কোচিং করি, তখন আমার টিচার উনিও আমাকে বাংলা যখন ক্লাস করতাম, আমি অব্যয়ের বিষয়টা স্যারের কাছে বুঝতে চাইছিলাম, স্যার ধিক্তারে শতধিক নির্লজ্জ যেজন, এটা আমি বুঝতেছি না, একটু বুঝাই দেন। বুঝার দরকার নাই, ধিক্তারে শতধিক দেখলেই অব্যয়ের বিশেষণ। এখন পরে চিন্তা করলাম আসলেই তাহলে তো খুব জোস জিনিস। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করলাম, আসলেই তাই। দেখলাম আসলেই তাই, যত বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন আসছে সব জায়গায় ধিক্তারে শতধিক আসলেই অব্যয়ের বিশেষণ। এখন এইটা আমি নিজেও এইভাবেই পড়াতাম 2015 সাল পর্যন্ত। হ্যাঁ, 2015 সাল পর্যন্ত আমি নিজেও এইভাবে পড়াতাম যে ভাই ধিক্তারে শতধিক দেখলে অব্যয়ের বিশেষণ লাগাই দিবেন। কিন্তু 2015 সালের পর থেকে আমি এটা পড়ানো বাদ দিয়ে দিছি। এখন কোশ্চেন হচ্ছে কেন? 2015 সালে সর্বপ্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসলো, যেটা অব্যয়ের বিশেষণের উদাহরণ, বাট বইয়ের এই উদাহরণ না। তার মানে বইয়ের বাইরের উদাহরণ থেকে আসার টেন্ডেন্সি শুরু হয়ে গেল। কত সালে? 2015 সাল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আচ্ছা, 2016 সালে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আবার অব্যয়ের বিশেষণ থেকে একটা প্রশ্ন আসলো, যেটা মানে বইয়ের উদাহরণ না, আবার আগের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদাহরণ না। তার মানে সহজ কথা, বইয়ের বাইরের উদাহরণ থেকে অব্যয়ের বিশেষণের উদাহরণ আসার টেন্ডেন্সি শুরু হয়ে গেছে। এখন যারা বইয়ের উদাহরণ মুখস্থ করবে তারা ধরা খাবে। এন্ড 2015 সালের পর থেকে যখন প্রথম দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যয়ের বিশেষণের কোশ্চেন আসছে কিন্তু বইয়ের উদাহরণ না, তারপর থেকেই আমি জিনিসটা বুঝায় পড়ানোর চেষ্টা করি, এবং 2016 সাল থেকে এটা ফুললি বুঝাই পড়াই সবকিছু। প্রথম তো নিজের কাছে একটু প্যাচ লাগতো, কারণ সারা জীবন তো কখনো এটা বুঝায় পড়াই নাই, খালি জাস্ট মুখস্থ করাইছি স্টুডেন্টদেরকে। তো এখন খেয়াল করেন আমি একটু বুঝায় পড়াচ্ছি, এই জিনিসটা বোঝানোর জন্যই আগে কালকে আপনাদেরকে অব্যয় পড়াইছি। তো খেয়াল করেন, আমি আগে আপনাকে এইটুক বললাম, দেখেন তো বাক্য হয় কিনা। ধিক্তারে নির্লজ্জ যেজন, অর্থাৎ ধিক্কার জানাই তাকে যে নির্লজ্জ। বলেন বাক্য হয় কিনা? হ্যাঁ হয়, অবশ্যই হয়। ধিক্কার জানাই তাকে যে নির্লজ্জ, বাক্য হয় না? হয়। এবার খেয়াল করেন, ধিক্তারে ধিক নির্লজ্জ যেজন, তাহলে এই ধিকটা কোন পদ? এই ধিকটা কোন পদ? এই ধিকটা বাক্যে থাকলে বাক্যটা দেখতে একটু সুন্দর লাগে, যে ধিক্তারে ধিক নির্লজ্জ যেজন।
তার মানে এই ধিকটা কোন পদ? অব্যয় পদ, কারণ এটা না থাকলেও বাক্যের কোনো অর্থের সমস্যা হয় না। প্লাস আরেকটা জিনিস কনফার্ম করেন, যদি এটা অব্যয় হয় তাহলে কোন অব্যয়? এটা যদি অব্যয় হয় তাহলে কোন অব্যয়? আরো কনফার্ম করেন, মোর মানে মানে একদম 100% শিওর হওয়ার জন্য আপনি চিন্তা করেন যে কোন একটা পদ, যেমন এই যে একটু আগে বললাম যে কোন একটা পদ বিশেষণ, আপনার কাছে মনে হচ্ছে, তাহলে বিশেষণ এটা কোন বিশেষণ? এটা কি বিশেষের বিশেষণ, নাকি অব্যয়ের বিশেষণ, নাকি বাক্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, নাকি ক্রিয়ার বিশেষণ, মানে কার বিশেষণ? এটা বিশেষণ পদ হলে তো নিশ্চয়ই বাক্যের কোনো না কোনো পদকে মডিফাই করবে। যদি করে তাহলে আসলে ঠিক আছে, সেটা বিশেষণ, আর যদি না করে তাহলে সেটা নাউন। তো এখানে ঠিক সেম, এই ধিক পদটা যদি আমরা অব্যয় ধরতেছি তাহলে এটা কোন অব্যয়? অব্যয় তো 4টা প্রকার আছে, সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, অনুকার অব্যয়, অনুসর্গ অব্যয়। এটা কোন অব্যয়? দেখেন অনন্যই অব্যয়, গতকালকে পড়িয়েছিলাম যে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে অনন্যই অব্যয়। এটা কি মনের ভাব প্রকাশ করতেছে না? তাকে ধিক্কার জানাই, ধিক তারে ধিক, নির্লজ্জ যেজন। কথা কি ক্লিয়ার? তাকে ধিক্কার জানাই যে নির্লজ্জ। তার মানে এই দিকটা কি বলেন? মনের ভাব প্রকাশ করছে। তাহলে এই দিকটা যেহেতু মনের ভাব প্রকাশ করছে, তার মানে এটা অব্যয়। ওকে ফাইন, এইটুক তো আমরা কনফার্ম নাকি এটা অব্যয়। এখন আসেন, ধিক তারে কত ধিক, তারে শতধিক। তাহলে শতটা কি বুঝায়? একটা পরিমাণ বুঝায়। শত কি বুঝায় বলেন? পরিমাণ বুঝায়। পরিমাণ মানে কি? বিশেষণ। পরিমাণ মানে কি? বিশেষণ। এখন এই বিশেষণটা কাকে মডিফাই করছে বলেন? অব্যয়কে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? অব্যয়কে। তো তার মানে এই শতটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? শতটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এবং পরীক্ষায় প্রশ্নটা এভাবেই আসে, ধিক তারে শতধিক, নির্লজ্জ জন। এখানে শত কোন পদ? কারেক্ট আনসার হচ্ছে অব্যয়ের বিশেষণ। আমি কি বুঝাতে পেরেছি? বইয়ের উদাহরণটা কি এখন ক্লিয়ার আপনাদের কাছে? তবে এখানে একটা বিষয় মাথায় রাখবেন, যদি আমি কোশ্চেন করতাম, আবারও বলছি, যদি আমি কোশ্চেন করতাম তাহলে আমি হুবহু এই উদাহরণটাই দিতাম পরীক্ষায়। জাস্ট আন্ডারলাইনটা আমি শতর নিচে না দিয়ে ধিকের নিচে দিয়ে দিতাম। জাস্ট আন্ডারলাইনটা আমি শতর নিচে না দিয়ে ধিকের নিচে দিতাম। বিকজ আমি জানি বাংলাদেশের 90% স্টুডেন্ট এই উদাহরণ মুখস্থ করে। এন্ড ধিক তারা শতধিক, নির্লজ্জ জন, এটা দেখলেই অব্যয়ের বিশেষণ দাগাবে, দেখলেই অব্যয়ের বিশেষণ দাগাবে, পুরো কোশ্চেন পড়বেও না। বাট আমি প্রশ্নে শত কোন পদ তা জানতে চাইনি, জানতে চাইছি ধিক কোন পদ। তো সেক্ষেত্রে ধিক কিন্তু অব্যয়ের বিশেষণ না, অব্যয়। কথা কি ক্লিয়ার? এই জন্য বাক্যের মধ্যে কোন পদের নিচে আন্ডারলাইন করা, বা কোন পদটা বোল্ড করা, বা কোন পদটা পদ নির্ণয় করতে জানতে চাইছে, সেইটা আমাকে বের করতে হবে। কনসেপ্ট কি ক্লিয়ার? রিফাত ভাই বলছে ভাই আরেকটা এক্সাম্পল দেন। আরে ওয়েট করেন ভাই, একটা কেন, আরো কত অনেকগুলো এক্সাম্পল দিব, সমস্যা নাই। ওকে, বইয়ের বাইরের এক্সাম্পল অনেকগুলো দিব, টেনশন নেন না। আগে এটা বুঝেন, এটা বুঝতে পারছেন কিনা সবাই এটা বলেন। আশা করি এটা নিয়ে আর ঝামেলা নাই, এটা ক্লিয়ার। তাহলে আসেন, বইয়ের উদাহরণটা আমরা ক্লিয়ার করেছি, এবার আমরা বইয়ের বাইরের উদাহরণ থেকে প্রশ্ন করি। বইয়ের বাইরের উদাহরণ থেকে প্রশ্ন করি। ওকে, আমি তার আগে আমি একটা কথা বলে নিই। এই যে মাত্র আমি বললাম যে আমি যদি প্রশ্ন করতাম যে মানে এই বাক্যে ধিক কোন, আমি প্রশ্ন করলে কি করতাম, যে শত নিচে দিক, মানে দাগটা না দিয়ে দাগটা দিতাম কার নিচে? ধিকের নিচে। এবং এই কথাটা আমি 2015 সালের পর থেকে, মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার পর থেকেই আমি স্টুডেন্টদেরকে পড়াই। 2016 সাল থেকে আমি স্টুডেন্টদেরকে পড়াই। এন্ড আল্লাহর রহমতে 2017 সালেই আমার কথাটা কাজে লেগে গেছে। 2017 সালে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে প্রশ্ন আসছিল, শতধিক জন্মভূমি রক্ষা হেতু যে ডরে মরিতে। প্রশ্ন ছিল কি? শতধিক জন্মভূমি রক্ষা হেতু, জন্মভূমি রক্ষা হেতু, রক্ষা হেতু, রক্ষা হেতু যে ডরে মরিতে, যে ডরে মরিতে। অর্থাৎ যে জন্মভূমি রক্ষা করতে ভয় পায় তাকে শতধিক। তো এই বাক্যে ধিক কোন পদ? এটা প্রশ্ন আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালের ডি ইউনিটের ভর্তি পরীক্ষায়। এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট শতধিক দেখে অব্যয়ের বিশেষণ দাগাইছে। বাট প্রশ্নের অপশনে অব্যয়ের বিশেষণও ছিল, বাট প্রশ্নের বি নাম্বার অপশনে ছিল অনন্যই অব্যয়, এবং সেটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার, অনন্যই অব্যয়। কথা কি ক্লিয়ার? বিকজ এখানে শত কোন পদ এটা জানতে চায় নাই, জানতে চাইছে ধিক কোন পদ। সেইটা এই জন্য আন্ডারলাইনটা কার নিচে এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছি? ওকে, যাই হোক, এবার আসেন আমি আপনাকে একটু ওই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অব্যয়ের বিশেষণের যে উদাহরণটা আসছিল, আমি এবার আপনাকে একটু সেটা দেখাই। হ্যাঁ, আসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি আসছিল? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল বৃষ্টির, বৃষ্টির ওকে ছন্দে আমার ঘুম ভেঙে গেল। বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল। ওকে, ভালো করে খেয়াল করেন, বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল। এই বলেন তো, গেল বানানে ওকার আছে নাকি নাই?
বলেন তো গেল বানানে কি ওকার আছে নাকি নাই? মানে গেল বানান কোনটা, এইটা না এইটা? বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এই গেল বানানে ওকার আছে নাকি নাই? আচ্ছা, অনেকে বলতেছেন আছে, অনেকে বলতেছেন নাই। ওকে ফাইন, কারেক্ট আনসার হচ্ছে দুইটাই রাইট। বুঝতে পারছেন? দুইটাই রাইট, মনে রাখবেন। গেল এটাও রাইট, গেল এটাও রাইট। এখন কোশ্চেন হচ্ছে এই বাক্যে কোনটা রাইট। এই বাক্যে গেল এইটা রাইট, কথা কি ক্লিয়ার? এটা রাইট না। তো দুইটার দুইটা আলাদা আলাদা অর্থ আছে। এই গেল মানে হচ্ছে চলে গেল, এই গেল মানে কি চলে গেল। আর এই গেল মানে কি, মানে তুই করে সম্বোধন করে বলা যে তুই খাস না কেন, মানে ওই গেল গেল, ঠিক আছে, মানে ঢোক গেল, ঠিক আছে, তারপরে কি ভাত গেল। এই যে গেল, এই গেলটা হচ্ছে এই গেল, কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এই গেলটা হচ্ছে কি ওকার আলা গেল, আর এটা কি, এটা হচ্ছে চলে গেল। কনসেপ্ট ক্লিয়ার? সো দুটোই রাইট, বোথ অফ দেম দুটোই রাইট। এই বাক্যে রাইট হচ্ছে আকার ওকার ছাড়া যেটা। ওকে, আচ্ছা এবার খেয়াল করেন, তাহলে বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, দেখেন তো বাক্য হয় কিনা বলেন। বৃষ্টির ছন্দে আমার ঘুম ভেঙে গেল, বাক্য হয়? বলেন বাক্য হয়? অবশ্যই হয়, এখানে কোনো প্রবলেম নাই, তাই না? আচ্ছা এবার আসেন প্যাচ কোথায়। প্যাচ হচ্ছে বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল। এবার চিন্তা করেন তো, তাহলে টাপুর টুপুর এটা বাক্যে না থাকলেও বাক্য হয়, থাকলে বরঞ্চ দেখতে একটু সুন্দর লাগে। বৃষ্টির টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, তাহলে টাপুর টুপুরটা কোন পদ? অব্যয় পদ। আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য চিন্তা করি যে টাপুর টুপুরটা কোন অব্যয়। চিন্তা করেন, এটা কি সমুচ্চয়ী অব্যয়, অনন্যই অব্যয়, অনুকার অব্যয়, নাকি অনুসর্গ অব্যয়? এটা অনুকার অব্যয়। অনুকার অব্যয়ের আরেকটা নাম ছিল ধনাত্মক অব্যয় বা অনুকার অব্যয়, সাউন্ড বুঝায়। এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে অনুকার অব্যয়। মোট কথা হচ্ছে অব্যয়, এই তো। অনুকার অব্যয় হোক বা যাই অব্যয় হোক, অব্যয়। এখন আসেন তাহলে পুরো বাক্যটা কিন্তু এটা ছিল না, পুরো বাক্যটা ছিল বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল। এখন দেখেন যে মৃদু, হালকা, ভারী, কঠিন, এগুলা কি? এগুলো হচ্ছে বিশেষণ, এটা পরিমাণ বুঝাচ্ছে, তাই না? মৃদু, হালকা, ভারী, পরিমাণ বুঝাচ্ছে। তার মানে এটা কি? এটা হচ্ছে বিশেষণ পদ। এখন প্রশ্ন হচ্ছে এই বিশেষণটা কাকে মডিফাই করে? বৃষ্টির মৃদু ছন্দে নাকি বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে? বলেন এই মৃদুটা কাকে মডিফাই করছে? টাপুর টুপুরকে। তাহলে টাপুর টুপুরটা কোন পদ? অব্যয় পদ। তাহলে এটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এবং এটাই প্রশ্ন আসছিল যে বৃষ্টির মৃদু টাপুর টুপুর ছন্দে আমার ঘুম ভেঙে গেল, এখানে মৃদু কোন পদ? এটাই পরীক্ষা প্রশ্ন আসছিল। কথা কি ক্লিয়ার? কারেক্ট আনসার হচ্ছে অব্যয়ের বিশেষণ। বুঝতে পারছি? এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন। জিনিসটা কি ক্লিয়ার? জিনিসটা কি ক্লিয়ার ভাই? ওকে ক্লিয়ার, ভেরি গুড। আসেন আমরা আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে উদাহরণটা আসছিল আমরা সেটা একটু দেখি। আসেন আমরা আরো আরো একটা উদাহরণ দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল যেটা, সেটা একটু দেখি। আসেন, ওকে। ফুলদানিতে ফুলদানিতে ভিজিয়ে রাখা, ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো, বাসি ফুলের মতো। বলেন মতো বানান কোনটা রাইট? মতো বানান কি এটা রাইট না এটা রাইট? বলেন মতো বানান কোনটা রাইট? মতো বানান কি এটা রাইট না এটা রাইট? এক না দুই? এক না দুই, কোনটা রাইট? আসিফ ভাই বলছে দুইটাই। আচ্ছা, আসলে কিন্তু এখানে ঘাপলা আছে। জান্নাতুল ফেরদৌস আপু বলছে 2 নাম্বারটা, না 1 নাম্বারটা। আচ্ছা সবাই 1 নাম্বারই বলছে। আমিনুল ইসলামও বলছে 1 নাম্বারটা। ওকে ফাইন, ঠিক আছে। এবার আসেন আমি বলি, ব্যাপারটা হচ্ছে এখানেও দুইটাই রাইট, ঠিক আছে, এখানেও দুইটাই রাইট। কিন্তু এই বাক্যে হবে হচ্ছে মতো, উপরের 1 নাম্বারটা। এই মতটা হবে না, মনে রাখবেন। এই মতো এটার মানে হচ্ছে তুলনা। এই মতো অর্থাৎ মততে যখন ওকার বসে এটা হচ্ছে তুলনা। যেমন তুমি দেখতে আমার মতো, এটা তুলনা। আর এই মত মানে কি? অপিনিয়ন, ঠিক আছে। যেমন আমি একটা মতামত দিলাম, যেমন এই বিষয়ে আমি মত দিলাম, ঠিক আছে, মানে কি আমি আমার রায় দিলাম। ওকে, এটা হচ্ছে অপিনিয়ন। ওকে, আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা, এটা হচ্ছে পুরো বাক্যটা ছিল এরকম। ওকে,
তো আমি জানি না আপনারা লাইনটা দেখে কোনো কিছু আন্দাজ করতে পারছেন কিনা যে লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে। আমি একটু এই লাইনটার প্রেক্ষাপট বলি। লাইনটা নেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি গল্প থেকে। গল্পটির নাম ছিল বিলাসী। গল্পটি 2013 সাল পর্যন্ত বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট যারা ছিল তাদের পাঠ্য বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। আমরাও এটা পড়েছি বিলাসী গল্পটা। যারা 2013 সালের আগ পর্যন্ত, সরি 2014 সালের আগ পর্যন্ত আপনারা যারা 14 বা 15 সালের আগ পর্যন্ত আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী ছিলেন তারা আপনারা বিলাসী গল্পটা পড়েছেন। 2015 সালে এই বিলাসী গল্পটা চেঞ্জ করে দেওয়া হয়। পরবর্তীতে এই গল্পটা বইয়ের মধ্যে ইনক্লুডেড করা হয়, বাট পাঠ্যসূচিতে রাখা হয় নাই। বইয়ে আছে বাট পাঠ্যসূচিতে নাই, স্টুডেন্টরা পড়ে না। পাঠ্যসূচিতে যা আছে তাই পড়ে না, আর পাঠ্যসূচির বাইরে ওকে এখন আমার মনে হয় আছে, নতুন বইতে হয়তো আবার আছে। তো যেটা বলতেছিলাম, বিলাসী গল্পে যেটা হয়, নায়কের নাম থেকে মৃত্যুঞ্জয়। নায়কের নাম কি? মৃত্যুঞ্জয়। নায়ক খুব দুরারোগ্য একটা ব্যাধিতে আক্রান্ত থাকে, তো তখন এই বিলাসী থাকে হচ্ছে একটা সাপুড়ের মেয়ে। সাপুড়েকে বলা হতো ডোম জাতি মানে সাপুড়ে জাতি আর কি। তো ডোমের মেয়ে হচ্ছে বিলাসী, মানে সাপুড়ের মেয়ে বিলাসী। আর মৃত্যুঞ্জয় হচ্ছে কায়স্থের ছেলে, মানে কায়স্থ বংশের ছেলে। হিন্দুদের তো 4টা বংশ আছে, মানে বর্ণের মধ্যে কিছু জাত ছিল। এখন অবশ্যই এগুলো নাই। তো নাই বলতে এখন কম, নাই একবারই যে নাই তা না, বাট অনেক কম, নাই বললেই চলে আর কি। তো যাই হোক, একটা সময় ছিল যখন আর কি এই জাত বর্ণ এগুলো নিয়ে অনেক দ্বন্দ্ব হতো, তাই না? তো গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয়ের চাচার নাম ছিল হচ্ছে, চাচার এক্স্যাক্টলি কোনো নাম ছিল না, চাচাকে পুরো গল্পে খুড়া বলে মানে অভিহিত করা হয়েছে, খুড়া। তো মৃত্যুঞ্জয়ের খুড়া চাইতো মৃত্যুঞ্জয়ের সকল সম্পত্তি নেয়ার জন্য। তো সেই জন্য সে কি করতো, সে চিন্তা করতেছিল মৃত্যুঞ্জয় মরে যায়। কিন্তু মৃত্যুঞ্জয়কে মৃত্যুর কোল থেকে বাঁচিয়ে তুলেছে, সেবা যত্ন করে হচ্ছে বিলাসী। এখন এটা তো চাচা সহ্য করতে পারতেছে না। এখন চাচা কি করলো, চাচা চিন্তা করলো যে কিভাবে তাদেরকে আলাদা করা যায়, কিভাবে গ্রাম থেকে বের করা যায়। তো চাচা তখন গ্রামের মধ্যে এটা রটাই দিল যে, বলি গ্রামে কি ধর্মকম্ম কিছু আছে? এই কায়েতের ঘরের ছেলে ডোমের মেয়ের হাতে ভাত খেয়েছে, জাত গেল। মানে ব্যাপারটা হচ্ছে সে এইটা গ্রামের মধ্যে রটাইতেছে যে গ্রামে তো ধর্মকর্ম বলে কিছু রইলো না। হ্যাঁ, মানে জাতের ব্যাপারটা তো আর রইলো না, কারণ কায়স্থের ঘরের একটা ছেলে সাপুড়ের মেয়ের হাতে ভাত খেয়েছে, তাহলে ধর্ম তো আর রক্ষা হইলো না। তো এখন কি করতে হবে? ধর্ম রক্ষা করতে হবে। ধর্ম রক্ষা করার জন্য কি করতে হবে? বিলাসীকে মারতে হবে, বিলাসীকে মেরে গ্রাম থেকে বের করে দিতে হবে। অথচ একটা লোক মারা যাইতেছিল, তাকে সেবা শুশ্রূষা করার জন্য কেউ আগে আসে নাই। এখন সেবা শুশ্রূষা করে ঠিক করে তুলছে, তাকে মারার জন্য এখন যাইতেছে যে সেবা শুশ্রূষা করে ঠিক করে তুলছে। যাই হোক, গ্রামের লোকজন ওখানে বিলাসীকে মারতে যাচ্ছিল। এর মধ্যে গ্রামের একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টারের নাম ছিল ন্যাড়া, এবং সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কল্পিত চরিত্র, বা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম বলতে পারেন। তো ন্যাড়া যখন বিলাসীকে মারতে আসে, মানে সবার গ্রামের লোকদের সাথে, তো সে যখন প্রথম বিলাসীকে দেখে, তখন বিলাসীকে দেখে সে বিলাসী সম্পর্কে এই কথাটা বলেছিল। এখন এই কথাটার মানে কি, এই কথাটা কেন বলছে, সেটা একটা ফ্যাক্ট। এই যে এই কথাটা কেন বলা হয়েছিল, ব্যাপারটা হচ্ছে দেখেন, বাংলাদেশে যারা ঢাকায় থাকে যে সমস্ত নারী বা মহিলারা, তারা দেখবেন মানে মোটামুটি একটু মধ্যবিত্ত বা যারা, তারা একটু অনেক প্রসাধনী ব্যবহার করেন, এবং এই প্রসাধনী ব্যবহারের কারণে তাদের ত্বক মানে সহজে কিন্তু মানে সহজে বয়সের ছাপটা পড়ে না বা ধরা যায় না। কিন্তু গ্রামের একটা মহিলা দেখবেন, ওনারা কিন্তু এতটা প্রসাধনী ব্যবহার করে না, এবং যার দরুন একটা গ্রামের 40 বছরের মহিলা, তাকে দেখা যায় মনে হয় বয়স 55, 50, 60 হয়ে গেছে। আর শহরের 50 বছরের একটা মহিলাকেও, যারা শরীরের সঠিকভাবে চর্চা নেয়, এই যে আমাদের জয়া হাসান, এই যে দেখেন জয়া হাসান, এখন পর্যন্ত কি সুইট 16, এখন পর্যন্ত দেখলে কি মনে হয় সুইট 16, ঠিক আছে? সো আলটিমেটলি এরকম কিছু মহিলা আছে। পূর্ণিমা, আমাদের চলচ্চিত্র নায়িকা পূর্ণিমা, এরে মনে করেন ওই যে টিভিতে মাঝে মাঝে ট্রোল হয় যে দাদাও পছন্দ করতো, তারপরে দাদার ছেলেও পছন্দ করতো, তার নাতিও পছন্দ করে। এটা হচ্ছে
মানে 3 কালের মধ্যে মানে তার নিজের জায়গাটা ধরে রাখতে পারছে, বুঝতে পারছেন? তো এখন এইটা বলা হচ্ছিল কেন, বিলাসী পরিশ্রম করতে 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 এত পরিমাণ মানে টায়ার্ড হয়ে গেছে বা এত পরিমাণ খেয়াল রাখছে মৃত্যুঞ্জয়ের প্রতি যে নিজের শরীরের কোনো প্রসাধনী ব্যবহার তো দূরে থাক, মানে নিজের শরীরের প্রতি কোনো যত্ন নিতে পারে নাই সে। তো এই কারণে তার সেই রূপটাকে এই বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে। এখন বাসি ফুলের সাথে তুলনা করা হয়েছে কেন, মনে করেন এটা একটা টব, তো টবে যখন একটা ফুলের তোড়া রাখা হয় তো দেখবেন প্রথম দিন এটা কিন্তু খুব তাজা থাকে, মানে একদম সোজা স্টিল তাজা, হ্যাঁ। তারপরে দেখবেন আস্তে আস্তে 1 দিন 2 দিন যায়, আস্তে 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 এটা কি হয়, আস্তে আস্তে এটা একদম নিস্তেজ হয়ে যায়, এক সময় ঢলে পড়ে, তাই না? এক সময় ঢলে পড়ে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে বিলাসীকে দেখে তখন ওরকম মনে হচ্ছিল যে যেন এটা একটা বাসি ফুলের মতো তার চেহারা। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে প্রেক্ষাপট বললাম, মাঝে মাঝে প্রেক্ষাপট থেকে অনেক সময় প্রশ্ন আসে, তো খেয়াল করেন। তো ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা, এটা পুরো বাক্য ছিল না, বাট এইটুকু একটা বাক্য হয়। পুরো বাক্যটা ছিল হচ্ছে যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। এন্ড লাস্ট ক্লাসে যখন আমি আপনাদেরকে অব্যয় পড়িয়েছিলাম তখন আমি আপনাদেরকে পড়িয়েছিলাম অনুগামী সমুচ্চয়ী অব্যয়। আমি আপনাদেরকে পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে, হ্যাঁ, অনুগামী সমুচ্চয়ী অব্যয়, অর্থাৎ যেটা অব্যয় সমুচ্চয়ী অব্যয়ের মতো। সেখানে 4টা অব্যয় বলেছিলাম, যে, যদি, যদিও, যেন, মনে আছে? যে, যদি, যদিও, যেন, এই 4টাকে বলা হয় কি অনুগামী সমুচ্চয়ী অব্যয়। তাহলে এই যেনটা কি বলেন, অনুগামী সমুচ্চয়ী অব্যয়, মোট কথা অব্যয়। তাহলে এবার খেয়াল করেন, একটা অব্যয় আমরা পেলাম এবং পুরো বাক্যটা ছিল ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। তাহলে ঠিক, বেঠিক, সঠিক এগুলো কি বলেন, এগুলা কি দোষ, গুণ, অবস্থা, পরিমাপ ইত্যাদি বুঝায় না? এক্স্যাক্টলি বুঝায়। তার মানে এটা কি বিশেষণ পদ। এই বিশেষণটা কার পূর্বে বসছে? অব্যয়ের পূর্বে। তাহলে এটা কার বিশেষণ? অব্যয়ের বিশেষণ। এবং এটাই প্রশ্ন ছিল, ঠিক যেন ফুলদানিতে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো তার চেহারা। এখানে ঠিক কোন পদ? কারেক্ট আনসার হচ্ছে অব্যয়ের বিশেষণ। আমি কি বুঝাতে পারছি? তাহলে বলেন অব্যয়ের বিশেষণ এখন ওই বইয়ের উদাহরণের বাইরে থেকে প্রশ্ন আসলে পারবেন ইনশাল্লাহ? বলেন পারবেন ইনশাল্লাহ? আশা করি পারবেন, প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, আশা করি পারবেন, প্রবলেম হওয়ার কথা না ইনশাআল্লাহ। ওকে, প্র্যাকটিস করতে হবে, জাস্ট প্র্যাকটিস করতে হবে। ওকে ফাইন। তাহলে আমরা হচ্ছে অব্যয়ের বিশেষণ বুঝে ফেললাম। এবার আসেন আমরা শিখবো 3 নাম্বার। এবার আমরা শিখবো 3 নাম্বার, এবং 3 নাম্বারটার নাম হচ্ছে বিশেষণের বিশেষণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা বিশেষণের বিশেষণ। খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেন তাও বলি। পুরো পদ প্রকরণের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই বিশেষণ পদ, আর এই বিশেষণের মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে এই বিশেষণের বিশেষণ পদ। এটা খুব ঝামেলার, এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। খেয়াল করেন, বিশেষণের বিশেষণ, তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে আমরা এমন কোন একটা বিশেষণ পদকে খুঁজবো বা খুঁজতে হবে যে বিশেষণ পদটা অন্য কোন একটা বিশেষণ পদকে মডিফাই করছে। এখন ঝামেলা তো এখানেই না, ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। ঝামেলা কি? ঝামেলা হচ্ছে এই বিশেষণের বিশেষণ, এটা আবার 2 প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, নাম বিশেষণের বিশেষণ, নাম বিশেষণের বিশেষণ। আর আরেকটা হচ্ছে, একটু গ্যাপ দিয়ে লিখলাম, ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ। একটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষণের বিশেষণ। ওকে, এখন প্যাচটা কোথায়? প্যাচটা হচ্ছে, এটা আমরা নাম থেকে বুঝতে পারতেছি যে এখানে আমরা কোনো একটা বিশেষণ পদকে খুঁজবো, ওই বিশেষণ পদটা কোনো একটা বিশেষণ পদকে মডিফাই করবে, এবং ওই বিশেষণটা কোনো একটা নাউনকে বা সর্বনামকে মডিফাই করবে। আবার ঠিক সেম এখানে কোনো একটা বিশেষণ পদকে আমরা খুঁজবো, যে বিশেষণটা অন্য কোনো একটা বিশেষণকে মডিফাই করবে, এবং এই বিশেষণটা কোনো একটা ক্রিয়াপদকে মডিফাই করবে। চলেন আমরা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাব। আমি ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ, একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করবো। খেয়াল করেন, আমি যদি বলি দুধ দাও, ওকে, খেয়াল করেন, দুধ দাও। দেখেন আমি কিন্তু এখানে অনেক জায়গায় রেখেছি, কেন? দরকার আছে। দেখেন দুধ দাও। আচ্ছা, তাহলে দুধ কোন পদ ভাই? বলেন তো দুধ কোন পদ? এটা নাউন ফর্ম, এটা তো সবাই আমরা জানি, এটা বিশেষ্য পদ। বিশেষ্য পদ বা নাম পদ, এই তো বিশেষ্য পদ বা কি পদ? নাম পদ। এটা তো আমরা সবাই জানি, তাই না? এটা নাম পদ। আর দাও কোন পদ বলেন? দাও হচ্ছে ক্রিয়াপদ। এইটুক তো আমরা সবাই জানি, এইটুকু আমাদের কারো ঝামেলা লাগবে না, ঝামেলা লাগার কথাও না। এখন দেখেন, যদি আমি বলি একটু দুধ দাও, হ্যাঁ, যদি বলি আমি একটু দুধ দাও, তাহলে একটু,
এই একটুটা কি পরিমাণ বুঝায়, একটুটা কি বুঝায়, পরিমাণ বুঝায়। এখন খেয়াল করেন তো, পরিমাণ মানে কি বিভীষণ পদ, পরিমাণ মানে কি বিভীষণ পদ। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই বিভীষণটা কাকে মডিফাই করছে, একটু দুধ না একটু দাও? এই বিভীষণটা কাকে মডিফাই করছে, একটু দুধ না একটু দাও? চিন্তা করেন, পরিমাণ বোঝাচ্ছে, একটু দ্বারা কি বোঝায় পরিমাণ। তাহলে পরিমাণটা কার, দুধের পরিমাণ না দাওয়ের পরিমাণ? বলেন, দুধের পরিমাণ নাকি দাওয়ের পরিমাণ? ডেফিনেটলি দুধের পরিমাণ, ডেফিনেটলি। তাহলে এবার খেয়াল করেন, একটুটা মডিফাই করছে কাকে, দুধকে। তাহলে দুধ পদের নাম কি, নাম পদ, আর এটা হচ্ছে বিভীষণ। তাহলে এটা কার বিভীষণ, নাম পদের বিভীষণ বা নাম বিভীষণ, সংক্ষেপে লিখলাম নাম বিভীষণ। এই পর্যন্ত কে কে বুঝেন নাই? এখনো আরো বাকি আছে, বাট এই পর্যন্ত কে কে বুঝেন নাই? মানে একটুর নাম যে নাম বিভীষণ, এটা কি সবাই বুঝতে পারছেন? একটু এটার নাম যে নাম বিশেষণ, এটা কি সবাই বুঝতে পারছেন? দীপ্ত ভাই বুঝে নাই? আচ্ছা, দীপ্ত ভাই বলছেন না বুঝি নাই। আচ্ছা, না মানে কি আমি বুঝলাম না আসলে, মানে বুঝেন নাই না নাকি মানে সমস্যা নাই না, কোনটা? আচ্ছা যাই হোক, আমি আরেকবার বুঝাচ্ছি। দীপ্ত ভাই খেয়াল করেন, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। যখন আমি বললাম যে দুধ দাও, দুধ পদটা একটা নাম পদ, দাও পদটা একটা ক্রিয়াপদ। এখন আমি যখন বলতেছি যে একটু দুধ দাও, তো একটুটা কি পরিমাণ বুঝায় না? একটুটা কি বুঝায় বলেন, পরিমাণ বুঝায়। একটু মানে কি পরিমাণ, মানে একটু বেশি, এগুলো কি পরিমাণ বুঝায়। তো পরিমাণ মানে কি বিভীষণ পদ। এখন এই একটু বা পরিমাণটা কার পরিমাণ, দাওয়ের পরিমাণ? ক্রিয়াপদের কি কখনো পরিমাণ হয়? হ্যাঁ, মানে মানে মনে করেন এখানে আছে দুধটা, এখানে আছে, তো এই পর্যন্ত আমি কি বলবো যে এই পর্যন্ত আনো, এই পর্যন্ত আনো? তা তো আর না। আমি দুধের পরিমাণ বলতেছি যে এইটুক পরিমাণ দুধ দাও, তার মানে দুধ পদের পরিমাণ বুঝাচ্ছে। এখন দুধ পদটা কোন পদ, নাম পদ। তাহলে এটা কার পদ, কার বিভীষণ, নাম বিভীষণ। কথা কি ক্লিয়ার? এই পদের বিভীষণ, তার মানে নাম বিভীষণ। ওকে, আশা করি ক্লিয়ার। এখন আসেন, যদি বলি সামান্য একটু দুধ দাও, তাহলে এই যে সামান্যটা, এইটা আরেকটা বিভীষণ। এই সামান্যটা কি, এটা আরেকটা বিভীষণ। এখন খেয়াল করেন, এই বিভীষণটা মডিফাই করে কাকে, সামান্য দুধ দাও নাকি সামান্য একটু দুধ দাও? বলেন, এই সামান্যটা মডিফাই করে কাকে, সামান্য দুধ দাও না সামান্য একটু দুধ দাও? এই সামান্যটা মডিফাই করে কাকে, একটুকে। কথাটা ভালো করে বুঝেন ভাই। একটু বাদ দিলেও তো সেন্টেন্স হয়, তাহলে একটুকে অব্যয় কেন ধরবো না? কোশ্চেনটা কে করছে তার নাকি দেখে নি। কোশ্চেনটা করছে হচ্ছে রিফাত ভাই, রিফাত আহসান রাজ। ওকে, রিফাত ভাই আপনি কি গত ক্লাস করেছেন? রিফাত ভাই আপনি কি গত ক্লাস করেছেন? গত ক্লাস কি করেছেন রিফাত ভাই? গত ক্লাসে অব্যয় চেনানোর পরে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে বাক্য থেকে বিশেষণ বাদ দিলেও বাক্য হয়, সর্বনাম বাদ দিলেও বাক্য হয়, অব্যয় বাদ দিলেও বাক্য হয়, তিনটা বাদ দিলেই বাক্য হবে। সেক্ষেত্রে অব্যয় কোনটা, এটা কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখতে হবে বাক্যের অন্য কোনো পদের সাথে কোনো সম্পর্ক আছে কিনা। এখানে একটু পদটা বাক্যের অন্য কোনো পদকে সম্পর্কিত আছে, মডিফাই করছে। কথা কি ক্লিয়ার? রাজ ভাই মনে পড়ছে, ভেরি গুড। সেই কারণে এই কারণে একটু কি, হ্যাঁ একটু হচ্ছে বিভীষণ পদ। ওকে, তাহলে এখন খেয়াল করেন, এই যে সামান্যটা, এই সামান্যটা কাকে মডিফাই করছে বলেন? সামান্যটা মডিফাই করছে একটুকে। এখন একটুর নাম কি, নাম বিশেষণ। তাহলে সামান্যর নাম কি, নাম বিশেষণের বিশেষণ। এই যে এটা যেটা আমরা খুঁজতেছি, কনসেপ্টটা কি ক্লিয়ার? এবং পরীক্ষায় এটাই আসে, সামান্য একটু দুধ দাও, এখানে সামান্য কোন পদ? কারেক্ট আনসার হচ্ছে নাম বিশেষণের বিশেষণ। বুঝতে পারছি? এটাই পরীক্ষায় আসে। কনসেপ্ট ক্লিয়ার? এবং এটাও বলে দিই, যদি আমি কোশ্চেন করতাম বা কোশ্চেন কর্তা যদি একটু স্মার্ট হয়, যদি কোশ্চেন কর্তা চিন্তা করে যে আপনাকে একটু খাটাবে, মাথা খাটাবে আপনাকে দিয়ে, তাহলে এই বাক্যটা দিয়ে, কারণ এই ধরনের বাক্য স্টুডেন্টরা মুখস্থ করে অনেক সময়, কারণ এই বাক্যটা 99 ব্যাকরণ বইতে আছে। তো এই বাক্যটা দিয়ে কি করবে, সামান্য নিচে দাগ না দিয়ে একটু নিচে দাগ দিয়ে দিবে, তারপরে বলবে এটা কোন পদ। এখন মোস্ট অফ দ্য স্টুডেন্ট এটার নাম দিবে নাম বিশেষণের বিশেষণ, কিন্তু খেয়াল করেন এটা কিন্তু নাম বিশেষণের বিশেষণ না, এটা শুধু নাম বিশেষণ। এইটুক বুঝতে পারছি? সামান্য কোন পদ এটা বললে এটা হচ্ছে নাম বিশেষণের বিশেষণ, কিন্তু শুধু একটু যদি বলে এটা হচ্ছে শুধু নাম বিশেষণ। কথা কি ক্লিয়ার? এই জন্য বাক্যে কোন পদের নিচে দাগ দেয় এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস।
এক্সট্রিমলি সরি, একটা কল আসছিল। ওকে, তাহলে এবার খেয়াল করেন, সামান্য একটু দুধ দাও, আশা করি ক্লিয়ার যে এটার নাম বিশেষণের বিশেষণ কিভাবে হয়েছে। এখানে আপনাকে আরেকটা বিষয় বলে নেই, সেটা হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই যদি এরকম বলে যে অতি সামান্য একটু দুধ দাও, আপনার মাথায় প্রশ্ন আসতে পারে। যেমন আমি যখন কোনো কিছু নিয়ে গবেষণা করি তখন আমার মাথায় এগুলো অনেক ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, যদি বলে অতি সামান্য একটু দুধ দাও, তাহলে অতিটার নাম কি হবে? তখন কি এটার নাম বলবো আমরা যে নাম বিশেষণের বিশেষণের বিশেষণ? তখন কি এটার নাম এটা বলবো? বা যদি বলি আমি খুব অতি সামান্য, ঠিক আছে, অতি সামান্য একটু দুধ দাও, তাহলে কি নাম বিশেষণের 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 বিশেষণ? বা মনে করেন এই যে সামান্যর পর আমি বললাম যে খুব অতি সামান্য অল্প একটু দুধ দাও, হ্যাঁ, তাহলে কি নাম বিশেষণের 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 বিশেষণ? মানে ওই বিশেষণের বিশেষণের কইতে কইতে আপনার জান শেষ। এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, মনে রাখবেন, কথা বলার সময় আপনার যত মন চায় আপনি বিশেষণ বসাইতে পারবেন, কোনো সমস্যা নাই। বাংলা কথা বলার সময় আপনি যত খুশি বিশেষণ বসাতে পারবেন, কিন্তু বাক্যের ক্ষেত্রে ব্যাকরণে প্রয়োগের সময় বিধেয় বিশেষণ না হলে আপনি সর্বোচ্চ 2টা বিশেষণ বসাতে পারবেন। মনে রাখতে হবে, কয়টা বিশেষণ? সর্বোচ্চ 2টা বিশেষণ বসাতে পারবেন। কথা কি ক্লিয়ার? অর্থাৎ এই যে মানে খুব অতি সামান্য অল্প একটু গরম দুধ দাও, এটা এটা বলা যাবে না, ঠিক আছে? বলতে হবে হচ্ছে সামান্য একটু দুধ দাও। ওকে, আচ্ছা, আশা করি ক্লিয়ার ব্যাপারটা, আশা করি ক্লিয়ার। এখন প্রশ্ন হচ্ছে, ভাই ওই যে বললেন বিধেয় বিশেষণ, ওটা আবার কি? বিধেয় বিশেষণের ক্ষেত্রে আবার অনেকগুলো বিশেষণ বসানো যায়। হ্যাঁ যায়। বিধেয় বিশেষণ মানে যে বিশেষণটা বিশেষ্যের পরে বসে। যেমন আমি যদি বলি লোকটি সৎ, তো তখন কিন্তু আরো অনেক বিশেষণ আমি দিতে পারবো। লোকটি সৎ, কর্মঠ, নিষ্ঠাবান, বিত্তশালী এবং দয়ালু। তাহলে দেখেন কতগুলো বিশেষণ আমি বসেছি। এটাকে বলা হয় বিধেয় বিশেষণ, যে বিশেষণটা পরে বসে। বুঝতে পারছেন? যে বিশেষণটা পরে বসে এটাকে বলা হয় বিধেয় বিশেষণ। বিধেয় বিশেষণ আপনি একাধিক বসাতে পারবেন, সমস্যা নেই, কিন্তু যে বিশেষণটা পূর্বে বসে সেই বিশেষণটা সর্বোচ্চ 2টো বসাতে পারবেন। বুঝতে পারছি? ওকে, নইলে আপনার এই নাম বিশেষণের 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 বিশেষণ এইভাবে বলতে বলতে জান শেষ হয়ে যাবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। এবার আসেন ক্রিয়া বিশেষণের বিশেষণের একটু দেখাই। ওকে, ক্রিয়া বিশেষণের বিশেষণ কি? যেমন আমি একটা উদাহরণ লিখি, যেমন মনে করেন আমি বললাম রকেট চলে। ওকে, খেয়াল করেন, আমি একটা বাক্য লিখেছি রকেট চলে। তো এখানে রকেট কোন পদ ভাই? নাউন ফর্ম বা বিশেষ্য পদ, এটা আমরা সবাই জানি। আর চলে কোন পদ? চলে হচ্ছে ক্রিয়াপদ, এটাও আমরা সবাই জানি, চলে হচ্ছে ক্রিয়াপদ। এখন যদি বলি রকেট দ্রুত চলে, তাহলে এবার খেয়াল করেন তো এই যে দ্রুতটাকে, এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম বা বিশেষণ পদ। এখন কোশ্চেন হচ্ছে এই বিশেষণটা কাকে মডিফাই করে? বলেন, দ্রুত রকেট না দ্রুত চলে? কাকে মডিফাই করে? দ্রুত রকেট না দ্রুত চলে? ডেফিনেটলি দ্রুতটা চলে কে মডিফাই করে। তাহলে চলের নাম কি? ক্রিয়া। তাহলে এটার নাম কি? ক্রিয়ার বিশেষণ। এটার নাম কি বলেন? ক্রিয়ার বিশেষণ। এখন প্রশ্ন হচ্ছে যদি বলি রকেট অতি দ্রুত চলে, তাহলে অতি কি? আরেকটা বিশেষণ। এখন এই বিশেষণটা কাকে মডিফাই করে? আমি কি বলতে পারবো রকেট অতি চলে? না, পারবো না। আমাকে বলতে হবে রকেট অতি দ্রুত চলে। তাহলে অতিটা মডিফাই করছে কাকে? দ্রুতকে। দ্রুতর নাম কি? ক্রিয়া বিশেষণ। তাহলে অতির নাম কি হবে? এই যে দেখেন, ক্রিয়া বিশেষণের বিশেষণ, অর্থাৎ এই যে এটা যেটা আমরা খুঁজতেছিলাম। কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? রকেট অতি দ্রুত চলে, এখানে অতি ক্রিয়া বিশেষণের বিশেষণ। কিভাবে হলো বুঝিয়ে দিয়েছি, তারপরও আমাকে একটু জানাবেন সবাই বুঝতে পারছেন কিনা। সবাই কি ক্লিয়ার? স্যার আরেকবার বলেন। আরেকবার বলবো কি জান্নাতুল ফেরদৌস আপু, এটা দিয়েই না অন্য উদাহরণ দিয়ে? হ্যাঁ, এই উদাহরণ দিয়ে বলবো না অন্য উদাহরণ দিয়ে বলবো? আচ্ছা, এটা দিয়েও বুঝাই, অন্যটা দিয়েও বুঝাই, দুইটাই বুঝাই, খেয়াল করেন। আচ্ছা, অন্য জান্নাতুল আপু বলছো অন্যটা দিয়ে, আচ্ছা দেখেন অন্যটা দিয়ে বুঝাই। ওকে, দেখেন আমি যদি বলি ধীরে 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 বাতাস, ধীরে ধীরে বাতাস, না ধীরে ধীরে না, যদি বলি অনেক জোরে
অনেক জোরে বাতাস বইছে। ওকে, এবার খেয়াল করেন, অনেক জোরে বাতাস বইছে। এখন নর্মালি আমার মূল বাক্য কিন্তু এই যে এইটুকু, বাতাস বইছে। বাতাস এটা হচ্ছে নাউন ফর্ম, বইছে এটা হচ্ছে ক্রিয়া, ভার্ব। এখন যখন আমি বলবো যে বাতাস বইছে, কেমন ভাবে বইছে? জোরে বইছে। তাহলে জোরেটা কি? এটা একটা অ্যাডজেক্টিভ ফর্ম না, এটা একটা বিশেষণ পদ। এখন এই বিশেষণটা কাকে মডিফাই করে বলেন তো? জোরে বাতাস না জোরে বইছে? বলেন, জোরে বাতাস না জোরে বইছে? অবশ্যই জোরেটা মডিফাই করে বইছে কে, কেমন ভাবে বইছে? জোরে বইছে। তাহলে এটা কার বিশেষণ? ভার্বের বিশেষণ, মানে ক্রিয়ার বিশেষণ, রাইট? সো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে, এখন খেয়াল করেন, এই যে জোরে, কেমন জোরে? অনেক জোরে। তাহলে অনেকটা কি? আরেকটা বিশেষণ। এবং এই বিশেষণটা কাকে মডিফাই করে? জোরেকে মডিফাই করে। কথা কি ক্লিয়ার? এই বিশেষণটা কাকে মডিফাই করে? জোরেকে মডিফাই করে। তাহলে জোরে, এটার নাম কি? ক্রিয়া বিশেষণ। তাহলে এটার নাম কি হবে? ক্রিয়া বিশেষণের বিশেষণ। এবার বুঝিতে পারছি? এবার কি বুঝছেন জান্নাতুল আপু? এই সেম কাজটাই এখানে হয়েছে। রকেট অতি দ্রুত চলে, এখানে দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ, কারণ সে চলেকে মডিফাই করছিল। সো অতিটা মডিফাই করছে আবার দ্রুতকে। সো দ্রুতর নাম যদি ক্রিয়া বিশেষণ হয়, তাহলে অতির নাম কি? ক্রিয়া বিশেষণের বিশেষণ। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার। ওকে, ভেরি গুড, আশা করি ক্লিয়ার। তাহলে বিশেষণের বিশেষণ এটা ক্লিয়ার। ওকে, এবার আসেন 4 নম্বর, লাস্ট ওয়ান। 4 নম্বর লাস্ট ওয়ান, সেটার নাম হচ্ছে 4 নম্বর লাস্ট ওয়ান, সেটার নাম হচ্ছে বাক্যের বিশেষণ। আসেন, বাক্যের বিশেষণটা কি? ওকে, বাক্যের বিশেষণটা হচ্ছে যে বিশেষণটা বাক্যের কোন নির্দিষ্ট একটি পদকে মডিফাই না করে সম্পূর্ণ বাক্যকে বিশেষায়িত করে, সেটার নাম হচ্ছে বাক্যের বিশেষণ। যেমন কি? যেমন মনে করেন, দুর্ভাগ্যবশত সালাম মিটিং এ পৌঁছাতে পারলো না। ওকে, তাহলে দুর্ভাগ্যবশত সালাম মিটিং এ পৌঁছাতে পারলো না। এই যে দুর্ভাগ্যবশতটা, এই দুর্ভাগ্যবশতটা কিন্তু দেখেন বাক্যের অন্য যে কোনো নির্দিষ্ট কোনো পদকে মডিফাই করছে না। যেমন দুর্ভাগ্যবশত সালাম, ধরি আমি, যেহেতু সালাম পদকে মডিফাই করে, তাহলে দেখেন দুর্ভাগ্যবশত সালাম কি? সালামের কি হয়েছে? দুর্ভাগ্যবশত পারলো না। কি পারলো না? কে পারলো না? দুর্ভাগ্যবশত মিটিং এ কি আসছে না গেছে? আর কে মিটিং এ কি করছে? মানে আলটিমেটলি বাক্যের কোন নির্দিষ্ট একটি পদকে মডিফাই করছে না। এই পদটা বাক্যের পুরো বাক্যটাকে মডিফাই করছে, যে সালাম মিটিং এ পৌঁছতে পারলো না। হ্যাঁ, এটা হচ্ছে কি? দুর্ভাগ্যবশত। কথা কি ক্লিয়ার? সেটা হচ্ছে কি? এটা হচ্ছে বাক্যের বিশেষণ। এবং বাক্যের বিশেষণ চেনার একটা শর্টকাট টেকনিক মনে রাখবেন, এটা বাক্যের প্রথমে থাকবে এবং তারপর একটা কমা থাকবে। বাক্যের বিশেষণ চেনার একটা শর্টকাট টেকনিক, এটা বাক্যের প্রথমে থাকবে এবং তারপর একটা কমা থাকবে, এটা শর্টকাট টেকনিক। এর আরো উদাহরণ দেখাই। যেমন মনে করেন, বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন। ওকে, বাস্তবিকই আজ আমাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন। এবার খেয়াল করেন, এই যে বাস্তবিকইটা কাকে মডিফাই করে? বাস্তবিকই আজ, বাস্তবিকই প্রয়োজন, কি প্রয়োজন? বাস্তবিকই আমাদের, কি আমাদের? কার আমাদের? বাস্তবিক পরিশ্রম, কিসের পরিশ্রম? কার পরিশ্রম? সো এটা নির্দিষ্ট একটি পদকে মডিফাই করে পুরো বাক্যকে মডিফাই করছে, যে আজ আমাদের কঠোর পরিশ্রমের প্রয়োজন, তার আগে বাস্তবিক শব্দটি পুরো বাক্যকে মডিফাই করছে। সেটা হচ্ছে বাক্যের বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার? এটা হচ্ছে কি বলেন? বাক্যের বিশেষণ। আশা করি ক্লিয়ার। তাহলে আমাদের বিশেষণ নিয়ে আলোচনা করা খালাস। বিশেষণ নিয়ে আমাদের আলোচনা করা খালাস। ওকে, এখন আসেন আমরা দুইটা বিষয় আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে মাঝে মাঝে, ভাইয়া আরো দুই একটা এক্সাম্পল দিলে ভালো হতো। আল্লাহ, কোটি কোটি এক্সাম্পল আছে। যেমন মনে করেন, আমি যদি বলি প্রকৃতপক্ষেই বাঙালিরা সাহসী জাতি,
তাহলে যে প্রকৃত পক্ষেই, এটা কি? এটা হচ্ছে বাক্যের বিশেষণ, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন যে আসলেই আমার যাওয়া উচিত, তাহলে এই যে আসলেই, এটা হচ্ছে কি? এটা হচ্ছে বাক্যের বিশেষণ। হ্যাঁ, মানে মোট কথা যেই শব্দাংশটা বা যেই শব্দটা বাক্যের প্রথমে বসে, এই যে দেখেন দুর্ভাগ্যবশত, প্রকৃত পক্ষে, বাস্তবিকই, আসলেই, ঠিক আছে, এগুলা কি বাক্যের প্রথমে বসে বাক্যের নির্দিষ্ট একটি পদকে মডিফাই না করে সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করে, সেটাই হচ্ছে বাক্যের বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এতক্ষণ আমরা হচ্ছে বিশেষণ পদ নিয়ে ডিটেইলস আলোচনা করলাম। এবার আমরা হচ্ছে বিশেষণের পরে চলে যাব বিশেষণ পদ নির্ণয়। একটা বাক্যের মধ্যে নরমালি কখনো আপনাদের এটা পরীক্ষা আসে না যে এই বাক্যের মধ্যে সর্বনাম পদ কোনটা, এটা কখনো পরীক্ষা আসে না। এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা, এটা সাধারণত আসে না। প্রশ্নে আসে এই বাক্যের মধ্যে একটা বাক্য দিয়ে বলে এই বাক্যে বিশেষণ কয়টা, এটা আসে, বা এই বাক্যে বিশেষ্য পদ কয়টা, এটা আসে। সো একটা বাক্যের মধ্যে বিশেষ্য পদ কয়টা বা বিশেষণ পদ কয়টা, এইটা আপনাকে নির্ণয় করা জানতে হবে। এখন এটা আমি দেখছি বাংলাদেশের অনেক টিচার্স অনেকভাবে নির্ণয় করা শেখায়। অনেকে বিশেষণ পদ নির্ণয়ের অনেক টেকনিক মানে পড়ায় স্টুডেন্টদের, যেমন মনে করেন ইতো, ইলো, শব্দের শেষে ইতো, ইলো, মান, বান, তারপর হচ্ছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, মানে প্রত্যয় যুক্ত থাকলে সেগুলো হচ্ছে কি? সেগুলো হচ্ছে বিশেষণ। আবার আমি ইউটিউবে অনেক ভিডিও, মানে আমি নিজেও তো শেখার জন্য প্রচুর ভিডিও ইউটিউবে দেখছি। তো ইউটিউবে দেখলাম এমন অনেক টিচার এরকম পড়াচ্ছে যে শব্দের শেষে যদি মনে করেন যে জফলা থাকে তাহলে সেটা হচ্ছে নাউন। শব্দের শেষে জফলা থাকলে কি হয়? নাউন। তো জিনিসটা আমার কাছে খুব, মানে প্রথম প্রথম আমার কাছে মনে হচ্ছিল শব্দের শেষে জফলা থাকলে নাউন। আমার কাছে প্রথম প্রথম কয়েকটা উদাহরণ দেখলে মনে হলো হ্যাঁ তাই তো, আসলেই তো হয়। যেমন দারিদ্র, শব্দের শেষে জফলা আছে, নাউন। যেমন সৌন্দর্য, জফলা আছে, নাউন। কিন্তু পরে চিন্তা করলাম না, এটার মধ্যে ঘাপলা আছে। সবসময় জফলা থাকলেই নাউন হয় না। যেমন দেখেন আমি যদি বলি সান্ধ্য, হ্যাঁ সান্ধ্য, জফলা আছে কিন্তু এটা কিন্তু নাউন, মানে নাউন না, এটা অ্যাডজেক্টিভ। সান্ধ্য আইন, এটা অ্যাডজেক্টিভ। দাহ্য, এটা অ্যাডজেক্টিভ। লভ্য, এটা অ্যাডজেক্টিভ। পার্বত্য, অ্যাডজেক্টিভ। সবগুলো লাস্টে দেখেন জফলা আছে। ঋদ্ধ, নাব্য, প্রামাণ্য, পাশ্চাত্য, এগুলো সবগুলো শেষে কি আছে? এগুলো সবগুলো শেষে হচ্ছে জফলা আছে। তার মানে এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ ফর্ম, এগুলো কিন্তু নাউন ফর্ম না। তাহলে জফলা থাকলে আমরা সেটাকে নাউন বলতে পারবো না, বা জফলা থাকলে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ বলতে পারবো না। কথা কি ক্লিয়ার? আবার মনে করেন এরকম একটা ভিডিও দেখলাম, ভিডিওতে বলা হচ্ছে যে শব্দের মধ্যে রেফ থাকলেই নাকি সেটা নাউন। রেফ থাকলে কি? নাউন। শব্দের শেষে রেফ থাকলে নাউন। এখন এরকম কয়েকটা উদাহরণ তারা দেখাইছে, যেমন সূর্য, এটা নাউন। এখন এইরকম কয়েকটা উদাহরণ দিছে যেগুলো রেফ আছে এবং সেটা নাউনও হয়। শর্ত, সূর্য, কর্ম, ধৈর্য, এরকম কয়েকটা উদাহরণ দিছে, এগুলো নাউন, ঠিক আছে। বাট রেফ থাকলে সবসময় নাউন, এটা তো ভুল। যেমন আমি যদি বলি যে মূর্খ, এটা কি নাউন? না, মূর্খ অ্যাডজেক্টিভ। মূর্খ একজনের, কোন লোকের দোষ গুণ অবস্থা বুঝায় না। বা মনে করেন বললাম শোকার্ত, তিনি শোকার্ত অবস্থায় আছেন, তাহলে তার অবস্থাটা কি? শোকার্ত, ঠিক আছে। তাহলে শোকার্ত এটা কি? অ্যাডজেক্টিভ। বা আমি যদি বলি ধূর্ত, ধূর্ত শিয়াল, তাহলে ধূর্ত কি? অ্যাডজেক্টিভ। দীর্ঘ, দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, দীর্ঘ, অ্যাডজেক্টিভ। সমর্থ, আমি এই কাজ করতে সমর্থ হয়েছে, তাহলে হয়েছে পদকে মডিফাই করছে, কি হয়েছে? সমর্থ হয়েছে, সমর্থ অ্যাডজেক্টিভ। ক্ষুধার্ত, আমার অবস্থা বোঝাচ্ছে, অ্যাডজেক্টিভ। রেফ থাকলেই যে নাউন হবে, এটা ভুল। তার মানে অ্যাকচুয়ালি এরকম জফলা থাকলে নাউন হবে, রেফ থাকলে নাউন হবে, বা জফলা থাকলে অ্যাডজেক্টিভ হবে, রেফ থাকলে অ্যাডজেক্টিভ হবে, এইগুলো আমরা আসলে এভাবে পড়বো না। তাহলে এখন আমরা কিভাবে পড়বো? অ্যাকচুয়ালি গত ব্যাচ পর্যন্ত আমি শুধুমাত্র একটা টেকনিক শিখাতাম, বাট এই ব্যাচে আপনাদেরকে আমি দুইটা টেকনিক শিখাবো। বিকজ এই ব্যাচে এই ব্যাচে পদ প্রকরণ নিয়ে মানে মানে ঘাটাঘাটি করতে গিয়ে, বা এই পদ প্রকরণ নিয়ে নতুন বইয়ের কাজ করতে গিয়ে আমি নতুন একটা টেকনিক বানাইছি, এবং সেই টেকনিকটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। ওকে, তাহলে প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে, আচ্ছা তার আগে আমি নাইম ভাইয়ের প্রশ্ন নিয়ে নিই। নাইম ভাই হাত তুলে রেখেছেন অনেকক্ষণ ধরে। হ্যাঁ নাইম ভাই, আনমিউট করেছি। ভাইয়া, বাক্যে বিশেষণ নিয়ে আমার একটু কনফিউজড হয়। যেমন দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যা দ্বারা আবদ্ধ হয়ে পড়েছে, এরকম যে উদাহরণ যে থাকে। তাই আমার কাছে মানে মনে হয় যে দুর্ভাগ্যটা বোঝাচ্ছে দেশকে, পুরো বাক্যটাকে কিভাবে বোঝায় বা বাক্যকে কিভাবে মডিফাই করছে, এটা বুঝতে পারি না। দেখেন দেখেন, দুর্ভাগ্যক্রমে দেশ, তো দুর্ভাগ্যক্রমে দেশ কি?
দুর্ভাগ্যক্রমে দেশ কি দেশের কিছু বুঝাচ্ছে? মানে শুধু দেশের দুর্ভাগ্য দুর্ভাগ্যক্রমে যদি বোঝাচ্ছে এরকম? দেশকে মোটিভেট করতে হয়, দেশের কি কিছু বোঝাচ্ছে না। কিন্তু পুরো বাক্যটা দেখেন, দুর্ভাগ্যক্রমে, এটা বাদ দেন, দুর্ভাগ্যক্রমে বাদ দেন, দেশ আজ নানা সমস্যা জালে আবদ্ধ হয়ে পড়েছে, এই পুরো বাক্যকে মোটিভেট করছে হচ্ছে দুর্ভাগ্যক্রমেটা। কথা কি ক্লিয়ার? তো এই কারণে এই দুর্ভাগ্যক্রমেটা বা দুর্ভাগ্যবশতটা হচ্ছে বাক্যের বিশেষণ। আর কারো যদি বিশেষভাবে প্রবলেমই হয় তাহলে শর্টকাটে কি শিখাই দিচ্ছি, বাক্যের প্রথমে থাকবে তারপরে কমা থাকবে। যদি বাক্যের প্রথমে কোনো একটা শব্দ এবং তারপর কমা থাকে, কি বল হচ্ছে বিশেষণ। কি বিশেষণ? বাক্যের বিশেষণ। কিন্তু এখানে আবার ঝামেলা আছে। এটা আবার বললেন না ভাই আপনি শিখাইছেন এই জন্য বলছি, এখানেও কিন্তু ঝামেলা আছে। আসলে ব্যাকরণের বিশাল শাখা, ব্যাকরণের শাখাটা আসলে এত সহজ না, সবকিছুরই টেকনিক আছে, সবকিছুরই ব্যতিক্রম আছে। হ্যাঁ, এবার আমি যদি বলি ভালো, তাই হোক, এই যে ভালো ভালো বলে আমি কমা দিছি, তাই হোক, এখানে ভালোটা কিন্তু বাক্যের বিশেষণ না, এখানে ভালো কিন্তু অব্যয়। ঠিক আছে, ভালো তবে তাই হোক, মানে মনে করেন আপনাকে বলা হলো যে আচ্ছা তাহলে আগামীকালকে তোমার বিয়ের দিন ধার্য করলাম, বা আগামী শুক্রবার তোমার বিয়ের দিন ধার্য করলাম, মনে করেন আপনার কাছে মতামত নিতে আসছে, আপনি বলেন ভালো তবে তাই হোক, মানে তোমাদের মতামতের উপর আমি কোনো কথা বলবো না। এখানে এই ভালোটা কিন্তু আহ অব্যয় পদ। কথা কি ক্লিয়ার? এটা বাক্যের উপরে ডিপেন্ড করে। নর্মালি আপনি দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যক্রমে, আসলেই, প্রকৃতপক্ষে, বাস্তবিকই, এই শব্দগুলো প্রথমে থাকলে সেটা বাক্যের বিশেষণ। এটা হচ্ছে মনে রাখবেন, তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ওকে, তুষার ভাই হাত তুলেছেন, আনমিউট করেছি, বলেন তুষার ভাই। ভাই এই যে একটা উদাহরণ দিয়েছিলেন অনেক জোরে বাতাস বইছে, এখানে জোরেটা ক্রিয়া বিশেষণ কিভাবে? এটা নাম বিশেষণ না? আপনি চিন্তা করেন, জোরেটা কি বাতাসকে মডিফাই করে না জোরেটা বইছে মডিফাই করে? আমি যদি বলি মনে করেন জোরে বাস চলে, তাহলে জোরেটা কাকে মডিফাই করে? জোরে বাস না জোরে চলে? বলেন কাকে মডিফাই জোরে করে? চলে, জোরে চলে। চলে কি মডিফাই করে? চলে কি ওকে, ক্রিয়া। ক্রিয়া, জি জি। বুঝতে পারছেন? ওকে জি ভাই। ভাই আরেকটা ছিল, ভাই আরেকটা ছিল। হ্যাঁ বলেন। এই যে শতধিক নির্লজ্জ তারে, এখানে যে শতধিক টা হচ্ছে অব্যয়, মানে এই মানে শতধিকটা উঠায় ফেললেও তো এখানে বাক্যের কোনো চেঞ্জ হচ্ছে না, এই জন্য এটা অব্যয় আর কি। মানে পুরো বাক্যটা মানে আমি তখন ক্যাচ করতে পারিনি। ঠিকটা হচ্ছে অব্যয় আর সত্যটা হচ্ছে ওই অব্যয়ের বিশেষণ। পুরো বাক্যটা কি ছিল ভাই? শতধিক, পুরো বাক্যটা ছিল ধিক্কারে শতধিক নির্লজ্জ দ্বিজন। তো প্রথম দিকটা কি তাহলে কি অব্যয়? ওইটাও অব্যয়, প্রথম ওটাও দিকটাও অব্যয়। অব্যয়, ওইটা দিয়ে মনে প্রকাশ করে, ওইটাও অব্যয়। জি ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, হাত নামায় ফেলেন, মিউট করে ফেলেন। ওকে, আসেন এবার আমরা চলে যাব যেটাতে আমরা দুইটা টেকনিক শিখবো, অর্থাৎ বাক্যের মধ্যে থেকে কোন পদটা এক মিনিট। ওকে, তো প্রথমে আমরা শিখবো হচ্ছে বাক্যের বিশেষণ, বাক্যের বিশেষণ বা বিশেষ্য নির্ণয়। মানে কোন একটা বাক্য দিয়ে যদি বলা হয় যে এই বাক্যের মধ্যে এই পদটা কোন পদ, ঠিক আছে, তাহলে সেই পদটা বিশেষ্য নাকি বিশেষণ, এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব? হ্যাঁ, খুব সহজ একটা টেকনিক আছে। সহজ টেকনিকটা কি? একটাই টেকনিক। টেকনিক কি? বাক্যের কোন পদকে, বাক্যের কোন পদ বিশেষ্য বা বিশেষণ, কোন পদ না, বাক্যের কোন পদের, দেখেন বাক্যের কোন পদের বিশেষ্য বা বিশেষণ নির্ণয় করতে হলে, বাক্যের কোন পদের বিশেষ্য বা বিশেষণ নির্ণয় করতে হলে
আমরা প্রাথমিকভাবে ওই পদটিকে বিশেষণ ধরে নিব, আবারও বলছি, কি করব আমরা? বাক্যের কোন পদের বিশেষ্য বা বিশেষণ নির্ণয় করতে হলে আমরা প্রাথমিকভাবে ওই পদটাকে বিশেষণ ধরে নিব, মানে ধরে নিব ওই পদটা বিশেষণ। এটা আমরা প্রাথমিকভাবে, এটা আমাদের টেকনিক, প্রাথমিকভাবে আমরা সেটাকে বিশেষণ হিসেবে ধরে নিব। এখন ধরে নেওয়ার পরে কি কাজ? ধরে নেওয়ার পরে আপনাকে খুঁজতে হবে যে ওই বিশেষণটা আসলেই বাক্যের কোন পদকে মডিফাই করছে কিনা। তারপর ওই পদটি বাক্যের কোন পদকে বিশেষায়িত করে তা খুঁজতে হবে বা তা খুঁজে বার করার চেষ্টা করব। ঠিক আছে? যদি কোনো পদ খুঁজে পাওয়া যায়, তাহলে তা বিশেষণই। অর্থাৎ যদি কোনো পদ আমরা খুঁজে পাই তাহলে ওই পদটা আসলেই বিশেষণ, যেটা আমরা ধরছি আমাদের অ্যাজাম্পশন অনুসারে সেটা আসলেই বিশেষণ। অন্যথায় তা বিশেষ্য। অনেকেই বুঝবেন না লাস্টের লাইনটার মর্ম। লিখার পর আমি অনেকগুলো উদাহরণ দিব, উদাহরণ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। লিখেন আগে, লেখা হলে একটা এসএমএস দিবেন। হ্যাঁ, ওকে বা ডান একটা এসএমএস দিবেন, তারপর আমি বুঝাই দিব। ওকে, মোটামুটি সবাই এসএমএস দিছে। আচ্ছা, এবার আসেন তাহলে আমরা কি বলতেছি। আমরা বলছি কোন একটা বাক্যের কোন একটা পদ সেটাকে বিশেষ্য নাকি বিশেষণ এটা আইডেন্টিফাই করতে হলে আমরা কি করব? আমরা সেই পদটাকে বিশেষণ হিসেবে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে ধরে নিব। এরপরে খোঁজার চেষ্টা করব সেই পদটা যদি আসলে বিশেষণ হয় তাহলে বাক্যের কোন পদটাকে সেই পদটা মডিফাই করে। যদি সেই পদটা আমরা খুঁজে পাই তাহলে সেটা আসলে বিশেষণ, আর যদি না পাই তাহলে সেটা বিশেষ্য। চলেন আমরা কিছু উদাহরণ দেখি। যেমন মনে করেন আমি বললাম অন্ধ লোকটি, ভালো করে খেয়াল করবেন, অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের পথ প্রদর্শক। ওকে, খেয়াল করেন, একটা বাক্য দিলাম। হ্যাঁ, অন্ধ লোকটি সমাজের সকল অন্ধের পথ প্রদর্শক। এখন প্রশ্ন করা হলো এখানে অন্ধ কোন পদ? এই দুই অন্ধ, এটা কোন পদ? কথা কি ক্লিয়ার? এই অন্ধ এটা কোন পদ, ওই অন্ধ এটা কোন পদ, এই দুই অন্ধ কোন পদ? এখন আমাদের টেকনিক কি? আমাদের টেকনিক হচ্ছে প্রাথমিক দৃষ্টিকোণ থেকে দুইটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। তো ধরেন এটাও অ্যাডজেক্টিভ, আবার ধরেন এটাও অ্যাডজেক্টিভ। ওকে ফাইন। এখন চিন্তা করেন এটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এই অ্যাডজেক্টিভটা কোন পদকে মডিফাই করে বাক্যের? চিন্তা করেন তো, এরকম কোন পদ খুঁজে পাচ্ছি কিনা আমরা, দেখেন তো। অন্ধ লোকটি, তাহলে কেমন লোক? অন্ধ লোক। তার মানে লোকটা পদের অবস্থা বোঝাচ্ছে। তার মানে এই অন্ধ পদটা লোকটা পদকে মডিফাই করে, তার মানে এটা আসলেই অ্যাডজেক্টিভ। এবার দেখেন সমাজের সকল অন্ধের, এটাকে যদি আমরা অ্যাডজেক্টিভ ধরি, এই অ্যাডজেক্টিভটা কাকে মডিফাই করছে? অন্ধের কি মানে অন্ধের পদটাকে বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করতেছে না। যেহেতু করতেছে না তার মানে এটা আসলে অ্যাডজেক্টিভ না, এটা অ্যাকচুয়ালি নাউন ফর্ম। কথা কি ক্লিয়ার? এটা অ্যাকচুয়ালি কি নাউন ফর্ম। খুব সহজ একটা টেকনিক, খুবই সহজ টেকনিক, মানে এটা খুব ইফেক্টিভ এবং খুব সহজ একটা টেকনিক, এবং এর চেয়ে সহজ কোনো টেকনিক নাই। আপনি কোন একটা বাক্যের মধ্যে থেকে কোনো পদ বিশেষণ নাকি বিশেষণ এটা আইডেন্টিফাই করার এর চেয়ে সহজ আর কোনো টেকনিক নাই। আমি আরো উদাহরণ দিচ্ছি, আপনি দেখবেন একদম সহজে আপনি বের করতে পারতেছেন। আসেন আরো উদাহরণ দেখি আমরা। হ্যাঁ, যেমন মনে করেন
যদি বলি সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে, সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে। ওকে ফাইন, সুন্দর মাত্রেরই একটি আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর কোন পদ? তা আমরা নর্মালি এটা চিন্তা করি যে নর্মালি সুন্দর এটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটাই বোঝায়, এবং নর্মালি আমরা এই বাক্যে সুন্দর এটাকে আমরা অ্যাডজেক্টিভই ধরে নিব। ওকে ফাইন, আমরা ধরে নিলাম সুন্দর অ্যাডজেক্টিভ। এখন চিন্তা করেন তো এই সুন্দর পদটা বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করছে কিনা? করছে না। মাত্রেরই এটার মানে কিন্তু অনেকে বুঝে না। মাত্রেরই মানে হচ্ছে এটা কিছুই না, এটা একটা অব্যয়, মানে মাত্রেরই মানে প্রতিটা জিনিস, বুঝতে পারছেন? মানে সুন্দর মানেই একটা আকর্ষণ শক্তি আছে, জিনিসটা সুন্দর তার মানে এটা একটা আকর্ষণ শক্তি আছে। আমরা সাধারণত কোনো সুন্দর জিনিস দেখলে এটা যাই হোক, এটা একটা ফুল হতে পারে, একটা কলম হতে পারে, একটা জ্যাকেট হতে পারে, পাঞ্জাবি হতে পারে, একটা ড্রেস হতে পারে, একটা ক্যামেরা হতে পারে, মোবাইল হতে পারে, যে কোনো কিছু একটা সুন্দর জিনিস দেখলে আমরা একটু আকর্ষিত হই না তার প্রতি? ব্যাপারটা তাই, সুন্দর মাত্রেরই মানে সুন্দর প্রতিটি জিনিসেরই কি আছে? একটা আকর্ষণ শক্তি আছে। তার মানে এই বাক্যের সুন্দর পদটা বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করছে না। তো তার মানে কি? এটা নাউন ফর্ম, এটা অ্যাডজেক্টিভ ফর্ম না, যেটা আমরা ধরছি সেটা না, কারণ সেটা বাক্যের অন্য কোনো পদকে মডিফাই করে না। কথা কি ক্লিয়ার? যেমন দেখেন আমি বললাম যে আপন ভালো সবাই চায়, ভালো করে খেয়াল করেন, আপন ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়। এখানে ভালো কোন পদ? নর্মালি ভালো অ্যাডজেক্টিভ ফর্ম, ঠিক আছে মানলাম ভালো অ্যাডজেক্টিভ ফর্ম, এখানে আমি ধরেও নিলাম যে ভালো অ্যাডজেক্টিভ ফর্ম। এখন ভালো এটাকে অ্যাডজেক্টিভ ধরলে এই পদটা কাকে মডিফাই করছে? ভালো সবাই, ভালো চায়, ভালো আপন, কাকে মডিফাই করছে? বাক্যের কোন পদকে মডিফাই করে না। তো যেহেতু করে না তার মানে কি এটা অ্যাডজেক্টিভ না, তার মানে এটা নাউন ফর্ম। কথা কি ক্লিয়ার? বুঝতে পারছেন? সো এই কারণে এটা খুব জোস একটা টেকনিক। ওকে, এখন আপনারা বলেন যদি কোনো বাক্য থাকে আপনাদের যে এই বাক্য থেকে আইডেন্টিফাই করতে হবে, আই থিঙ্ক আপনাদের কোনো সমস্যা হবে না। আর তারপরে যদি প্রবলেম হয় তাহলে আপনারা ক্লাসের পরে মেসেঞ্জার গ্রুপে আলোচনা করতে পারেন। আশা করি প্রবলেম হবে না, তারপরে যদি হয় তাহলে আমি ভয়েস রেকর্ড দিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কথা বুঝতে পারছেন? আর তাছাড়া এর উপরে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন সলভ করে আমি একটা ভিডিও আপলোড করেছি, এবং সেই ভিডিওটা আপনারা ক্লাসের পরে দেখে নিতে পারেন বা কালকে দেখে নিতে পারেন সময় করে। আশা করি তাতে আপনাদের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো সব সলভ হয়ে যাবে। আমার তো এই মুহূর্তে সব কোশ্চেন মনে নাই, কোশ্চেন গুলো মনে থাকলে তাহলে আমি একটা একটা করে বুঝিয়ে দিতে পারতাম। সেই কোশ্চেন গুলো সলভ করে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করেছি ইউটিউবে, আমি আপনাদেরকে ক্লাসের পরে লিংক দিয়ে দিব। ওকে, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম হচ্ছে বাক্যের বিশেষণ নিয়ে। এবার আসেন শব্দের বিশেষণ নিয়ে। শব্দের বিশেষ্য বা বিশেষণ নিয়ে নয়, বিশেষ্য বা বিশেষণ নিয়ে নয়। অর্থাৎ একটা বাক্য দেখে তো বিশেষ্য নাকি বিশেষণ নিয়ে সেটা তো বুঝলাম। এখন শব্দের বিশেষ্য নাকি বিশেষণ এটা কেমনে বুঝবো? একটা শব্দ দেখে কিভাবে বুঝবো এটা কি বিশেষ্য নাকি বিশেষণ? এখন এটার জন্য অনেকে অনেক ধরনের টেকনিক পড়ায়, যেমন শব্দের শেষে ইক থাকলে সেটা বিশেষণ। এগুলো সত্য, ইক থাকলে যে সেটা 100% বিশেষণ হবে। যেমন মনে করেন সৌহার্দ্যিক, কাব্যিক, সাপ্তাহিক, রাজস্বিক, বার্ষিক, হ্যাঁ দৈনিক, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ইক থাকলে সেটা বিশেষণ। আবার মনে করেন ইতো বা ত, হ্যাঁ ত বা ইতো এগুলো থাকলে সাধারণত সেটা সরি ইতো থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম হয়, ত থাকলে এটা নাউন ফর্ম হয়, ত বা তয় ব থাকলে। যেমন একাকিত্ব, তারপর হচ্ছে মনে করেন প্রভুত্ব, ঠিক আছে? তাহলে তয় ব এটা থাকলে সেটা হচ্ছে কি নাউন ফর্ম হয়, বা তয়কার তা এটা থাকলেও নাউন ফর্ম হয়। যেমন মনে করেন উপকারিতা, ঠিক আছে? উপকার, লবণ এর বিশেষ্য কি? লবণের আবার বিশেষ্য কি? লবণ এটাই তো বিশেষ্য। লবণের আবার বিশেষ্য কি? লবণ এটাই তো বিশেষ্য। লবণের বিশেষণ কি সেটা বলতে পারেন? লবণের বিশেষণ হচ্ছে লবণাক্ত। হ্যাঁ, লবণের বিশেষ্য কি হবে? লবণ এটাই তো বিশেষ্য। ওকে, যেমন নুন এটা নাউন, নোনতা এটা অ্যাডজেক্টিভ। কথা বুঝতে পারছেন? তো যেটা বলতেছিলাম শব্দের বিশেষ্য বিশেষণ না, এটাও আমরা কি করব? আমরা দুটো টেকনিকে শিখবো, এবং এইটার টেকনিকটা আমি বের করছি এই রিসেন্ট, মানে আমি এর আগের ব্যাচেও পড়াই নাই, আপনাদের ব্যাচেই এখন পড়াচ্ছি। সেই জন্য বলি সবসময় আপডেট ব্যাচের ক্লাস করতে। আপডেট ব্যাচের ক্লাস করতে কেন বলি? বিকজ আমি নিজেও স্টাডি করি, এখনো স্টাডি করি, এবং এখনো নতুন নতুন টেকনিক বের করি।
সো এই যে আপডেট ব্যাচে আপনারা যারা আছেন তারা কিন্তু এখন যে টেকনিক গুলো শিখবেন এটা এর আগের ব্যাচে আমি শিখাই। ওকে, তাহলে এবার খেয়াল করেন শব্দের বিশেষণ নির্ণয় কিভাবে করবেন। এটা দুইটা টেকনিক। নাম্বার ওয়ান, এক নম্বর টেকনিক যেটা, সেটা হচ্ছে একটু চিন্তা করেন তো ইংলিশে নাউন অ্যাডজেক্টিভ এই দুইটার ক্ষেত্রে কার সাথে এস বা ইএস বসে। চিন্তা করেন তো, এস বা ইএস বসে, কথা ক্লিয়ার? চিন্তা করেন কার সাথে এস বা ইএস বসে। চিন্তা করেন তো অ্যাডজেক্টিভের সাথে বসে নাকি নাউনের সাথে বসে? আদনান ভাই বলছে নাউন, ভেরি গুড। সাধারণত নাউনের সাথে বসে, তাই না? সাধারণত ইংরেজিতে নাউনের সাথে এস বাই এস বসে। তো এই এস বাই এস জিনিসটা হচ্ছে বিভক্তি। এস বাই এসটা কি? এটা হচ্ছে বিভক্তি। হ্যাঁ, তো এস বাই এসটা যেহেতু বিভক্তি, তার মানে আমরা সহজ কথায় যদি দেখি নাউনের সাথে বিভক্তি বসবে, বিশেষণের সাথে বিভক্তি বসবে না। তার মানে আমরা যদি দেখি যে বিশেষণ মানে কোন একটা পদ এর সাথে মানে বিভক্তি যোগ করা যায়, ঠিক আছে? বিভক্তি যোগ করা যায়, পরীক্ষায় তার বিভক্তি যোগ করা অবস্থায় দিবে না, শুধু পদটা দিবে। তো কোন একটা পদ সেটার সাথে বিভক্তি যোগ করা যায়, তাহলে সেটা হচ্ছে নাউন। কথা কি ক্লিয়ার? মানে বিশেষ্য, তাহলে সেটা হচ্ছে কি বিশেষ্য পদ। আর যদি যোগ করা না যায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। যদি যোগ করা যায় তাহলে সেটা নাউন, যদি যোগ করা না যায় তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। কথা কি ক্লিয়ার? আচ্ছা, উদাহরণ পরে দেখবো। এটা হচ্ছে নাম্বার ওয়ান, একটা টেকনিক আমার। এবার সে নাম্বার টু, সবচেয়ে জোস টেকনিক যেটা, সেটা হচ্ছে পরীক্ষার হলে যে পদটা দেয়া থাকবে পদ, ওকে, যে পদটা দেয়া থাকবে পরীক্ষার হলে যে পদটা দেয়া থাকবে, যদি দেখেন তার পূর্বে কোন একটা কল্পিত শব্দ, তার পূর্বে কোন একটা কল্পিত শব্দ বসানো গেছে, তাহলে পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে এটা হচ্ছে নাউন ফর্ম, অর্থাৎ বিশেষ্য পদ। ওকে, আর যদি দেখেন পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে তারপরে কোন একটা কল্পিত শব্দ বসানো গেছে, সেটা তাহলে পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে সেই পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ বিশেষণ পদ। কথা কি ক্লিয়ার? এটা খুব খুব ইফেক্টিভ একটা টেকনিক এবং এটা খুবই ইম্পর্টেন্ট। খুব মনোযোগ দিয়ে বুঝেন, ভালো করে বুঝেন, পরে অ্যাপ্লাই করবেন, রুলস অ্যাপ্লাই করবেন। খেয়াল করেন, পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে যদি দেখেন সেই পদের পূর্বে কোন একটা কল্পিত শব্দ বসানো যায়, তাহলে পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে সেই পদটা নাউন ফর্ম, বিশেষ্য পদ। আর যদি দেখেন পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে সেই পদের পরে কোনো কল্পিত শব্দ বসানো যায়, তাহলে পরীক্ষার হলে যে পদটা দেওয়া আছে সেটা অ্যাডজেক্টিভ ফর্ম। বুঝতে পারছি? এখন আসেন আমরা কিছু প্র্যাকটিস করি। যেমন মনে করেন আপনাকে বলা হলো সান্ধ্য, এটা কোন পদ? এখন নর্মালি যারা ইউটিউবে এরকম পড়ায় বা যে সকল টিচার এরকম পড়ায় যে জ বা জফলা থাকলেই সেটা নাউন, তাহলে সেই হিসেবে কিন্তু এটা নাউন হওয়ার কথা। আসলে এটা কি নাউন নাকি না আমরা একটু দেখি, চেক করি। আসেন দেখেন, সান্ধ্য এটা একটা পদ। এখন দেখেন তো এটার সাথে আপনি একটা কল্পিত শব্দ আগে বা পরে বসান, চিন্তা করেন তো কি হয়। দেখেন কি হয়, সান্ধ্য আইন। হ্যাঁ, এই যে জানাতুল ফেরদৌসী বলছে সান্ধ্য আইন। তাহলে খেয়াল করেন সান্ধ্যটার পরে, অর্থাৎ প্রশ্নে প্রদত্ত শব্দের পরে কল্পিত শব্দ বসানো গেছে, তাহলে প্রশ্নে প্রদত্ত শব্দটা কি? অবশ্যই বিশেষণ। কনসেপ্ট ক্লিয়ার? আমি যদি বলি দাহ্য, তাহলে খেয়াল করেন, আমি যদি বলি দাহ্য এটা কোন পদ? মনে করেন পরীক্ষা প্রশ্ন আসছে দাহ্য এটা কোন পদ? সহজ জিনিস, দাহ্য পদার্থ। তাহলে পদার্থ এটা পরে বসানো গেছে, তার মানে কি? হ্যাঁ, তার মানে দাহ্যটা কি অ্যাডজেক্টিভ ফর্ম। আমি যদি বলি তাহলে ভাই বলেন তো আমি যদি বলি মনে করেন এই যে মূর্খ এটা কোন ফর্ম? হ্যাঁ, মূর্খ। তো মূর্খ এটার সাথে দেখেন তো কোনো বিভক্তি যোগ করা যায় কিনা? মূর্খের কথা মেনো, বা মনে করেন মূর্খ। এখানে আবার একটা কথা আছে, ভেরি গুড। এখানে একটা কথা আছে, খেয়াল করেন। আসলে চিন্তা করলে অনেক কিছু বের হয় আস্তে আস্তে। মূর্খ এটা কিন্তু আপনি মনে করেন যে দুই ভাবে চিন্তা করতে পারেন। যেমন এই দেখেন মূর্খের কথা, তো এখানে মূর্খের এখানে বিভক্তি যুক্ত হয়েছে, মানে এটা নাউন, এটাও হয়
না, পণ্ডিত মূর্খ আপনি যেটা বলছেন সেটা কিন্তু হবে না। পণ্ডিত মূর্খ আপনি যেটা বলছেন সেটা হবে না। কেন হবে না? কারণ পণ্ডিত মূর্খ এটা একটা পদ, কল্পিত শব্দ যেটা, এটা আলাদা হিসাবে বসবে, এটা কিন্তু আলাদা হিসেবে বসবে, আলাদা শব্দ হিসেবে বসবে। আপনি যেটা করছেন সেটা একটা পদ, সমস্ত পদ বানায় ফেলছেন, একটা পদ বানায় ফেলছেন, একটা পদ করা যাবে না, আলাদা আলাদা রাখতে হবে। ঠিক আছে, যেমন মনে করেন আমি বললাম মূর্খ লোক, হ্যাঁ আমি বললাম, আপনি যেটা বলেছেন দেখেন পণ্ডিত মূর্খ, তার মানে মূর্খকে আপনি কিন্তু পরে দিয়ে পণ্ডিতকে আগে দিয়েছেন, তাহলে সেই লজিক অনুযায়ী এটা বিশেষ হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা কিন্তু তা না। দেখেন মূর্খ লোক মানে মূর্খ, এরপরে কল্পিত শব্দ হচ্ছে লোক, সো তার মানে মূর্খ হচ্ছে কি? মূর্খ হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। আবার এখানে কথা আছে, সেটা হচ্ছে মূর্খ এটা ক্ষেত্র বিশেষে নাউনও হতে পারে, নাউনও হতে পারে। যেমন মনে করেন আমি বললাম যে মূর্খের মতো কথা বলো না, তাহলে মূর্খের, এখানে মূর্খর সাথে এর বিভক্তি যুক্ত হয়েছে, তার মানে কি এটা নাউন হতে পারে, দুইটাই হতে পারে। এমনও প্রশ্নে দেখবেন, এমন এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে, ভালো কথা মনে পড়ছে, প্রশ্নের উপরে ডিপেন্ড করে। আপনি দেখবেন পরীক্ষার হলে এমন কিছু প্রশ্ন আসবে যে প্রশ্নের মধ্যে বলছে যে নিচের কোনটা বিশেষ্য, নিচের কোনটা বিশেষ্য এটা বলছে, তো দেখবেন নিচের দুইটা অপশন একদম 100% বিশেষণ, 100% বিশেষণ, একটা বিশেষ্যও হয় বিশেষণও হয়, একটা বিশেষ্যও হয় বিশেষণও হয়, আরেকটা বিশেষ্য। মানে প্রশ্নে বলছে নিচের কোনটা বিশেষ্য, প্রশ্নে বলছে নিচের কোনটা বিশেষ্য। এখন এ নাম্বার অপশন, বি নাম্বার অপশন, এই দুইটা 100% বিশেষণ। সি নাম্বার অপশন এটা বিশেষ্য প্লাস বিশেষণ দুইটাই হয়। আর ডি নাম্বার অপশন সেটা হচ্ছে কেবল বিশেষ্য হয়। এখন প্রশ্নে বলছে নিচের কোনটা বিশেষ্য, যদিও সি হয়, কিন্তু বেস্ট আনসার কি আমার এখানে বলেন? ডি। কারণ ডি নাম্বার কখনোই বিশেষণ হিসেবে বসবে না, কিন্তু সি নাম্বার বিশেষ্য হয় বিশেষণ হয়, সেখানে সি নাম্বারকে আমরা বিশেষণ ধরতে হবে। কথা কি ক্লিয়ার? এরকম হইতে পারে। তো মূর্খের ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন মনে করেন জাত, এটা কোন পদ, জাত এটা কোন পদ, এটা ডিপেন্ড করে। জাত এটা নাউন ফর্ম হইতে পারে, জাত এটা অ্যাডজেক্টিভ ফর্ম হইতে পারে। কথা কি ক্লিয়ার? জাত নাউন ফর্ম হইতে পারে, অ্যাডজেক্টিভ ফর্ম হইতে পারে। যেমন মনে করেন আমি যদি বলি জাত কসাই, তাহলে এখানে কসাই ওয়ার্ডটা কিন্তু পরে বসছে, জাত ওয়ার্ডটা আগে বসছে, মানে প্রশ্ন প্রদত্ত শব্দটা হচ্ছে আগে বসছে, কসাই ওয়ার্ডটা পরে বসছে। তার মানে জাত কসাই দ্বারা কি বোঝাচ্ছে? মানে কসাইটা খুব ভালো, এখানে কিন্তু জাত ওয়ার্ডটা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। আবার যদি বলি যে মূর্খের জাত, হ্যাঁ মূর্খের জাত, তো তখন কিন্তু জাত হচ্ছে কি? তখন জাত হচ্ছে মনে করেন যে পরে বসছে, মূর্খের কথাটা হচ্ছে আগে বসছে, তো তার মানে তখন হচ্ছে জাত নাউন। ঠিক আছে? বা আমার জাত গেল, এই জাত নাউন। তাহলে এই যে ব্যাপারটা, এটা কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাচ্ছি, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এবং স্ক্রিন শেয়ার করে আমি দেখাচ্ছি যে এই দুইটা ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন প্রিভিয়াস ইয়ার সব কোশ্চেন, এই ধরনের কোশ্চেন যেগুলো আছে, অর্থাৎ একটা পদ থেকে কিভাবে বিশেষ বিশেষণ নির্ণয় করতে হয়, সবগুলো আমি আলোচনা করেছি। আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। ওকে, আসলে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সব তো আর আমার মুখস্থ না, যখন ওখানে ক্লাস নিয়েছিলাম তখন তো আমার মুখস্থ ছিল, আর এখন তো আর আমার মুখস্থ না। মানে ইউটিউবে যখন ক্লাস নিয়েছিলাম তখন তো জিনিসগুলো আমার মানে কম্পিউটারের সামনে ছিল, তখন হচ্ছে দেখাইতে পারছিলাম। ওকে ফাইন, আসেন। এই যে দেখেন প্রথমেই আছে এই যে চ্যানেলের ভিতরে ঢুকলেই এই যে পপুলার ভিডিওস এর মধ্যে 2 নম্বর ভিডিও এবং 3 নম্বর ভিডিওটা, অর্থাৎ পদ প্রকরণ পর্ব 3, পদ প্রকরণ পর্ব 4। পদ প্রকরণ পর্ব 3 যেটা, সেটা হচ্ছে বাক্যের মধ্যে থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয়, যেটা মানে এর আগে আমি আপনাকে দেখিয়েছি যেটা। হ্যাঁ, এটা যদি আপনি প্লে করেন তাহলে হচ্ছে দেখবেন যে টেকনিকটা হচ্ছে আমি দেখাইছি সেটা। এই যে দেখেন প্রথম বাক্যটা হচ্ছে নিশীথ রাতে বাজছে বাঁশি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে। এরপরটা রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, এ এক বিরাট সত্য। তারপরটা অধপতনের কাল প্রকৃত সংকট কাল নয়। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ওটা কি বলে, কোনটা কোন পদে আইডেন্টিফাই করা হয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার্স অনেক কোশ্চেন এইভাবে আমি এখানে সলভ করছি। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এটা কি বুঝলাম না, ভিডিও পজ কন্টিনিউ ওয়াচিং মানে কি? মানে আপনারা কি ভিডিও দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আপনারা কি ভিডিও দেখতে পারতেছেন না? আমি যে ইউটিউবের ভিডিও চালাইছি আপনারা কি দেখছেন? আচ্ছা দেখছেন, তো তাহলে তো হয়েছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি আবার স্ক্রিন শেয়ার করতেছি, খেয়াল করেন। হ্যাঁ,
আচ্ছা খেয়াল করেন। ওকে, তাহলে এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে বাক্যের মধ্য থেকে কিভাবে আইডেন্টিফাই করবে সেই টেকনিক। এটা হচ্ছে বাক্যের মধ্য থেকে কিভাবে আইডেন্টিফাই করবে সেই টেকনিক। আর আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে মনে করেন যে শব্দের মধ্যে থেকে, সেইটা হচ্ছে বেশি ইফেক্টিভ, বিকজ পরীক্ষায় এটা বেশি আসে যে একটা শব্দ দিয়ে বলে যে এই শব্দের মধ্যে কোনটা বিশেষ্য কোনটা বিশেষণ। এই যে দেখেন প্রিভিয়াস ইয়ার্স অনেক কোশ্চেন, প্রাক প্রাথমিক বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয় সহকারী শিক্ষক 2013 কোশ্চেন, সুন্দর শব্দটি কোন পদ। এখন দেখেন এটা যদি বিশেষণ হিসেবে আমরা চিন্তা করি তাহলে সুন্দর জামা, আবার বিশেষ্য হিসেবে যদি চিন্তা করি তাহলে এটা কি হয় কিনা বিশেষ্য হিসেবে, হচ্ছে না। হ্যাঁ, তো কল্পিত শব্দ প্রশ্নে প্রদত্ত শব্দ, যদি কল্পিত শব্দটা প্রশ্নে প্রদত্ত শব্দের আগে থাকে তাহলে প্রশ্নে প্রদত্ত শব্দের নাউন, আর প্রশ্নে প্রদত্ত শব্দের পরে থাকলে কল্পিত শব্দটা প্রশ্নে প্রদত্ত শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা আমি আপনাদেরকে বলেছি। হ্যাঁ, তো এই টেকনিক দিয়া এখানে কিন্তু অনেকগুলা 4 নাম্বার কোশ্চেন, আরে অ্যাডভার্টাইজ আসলো কেন। আচ্ছা 4 নাম্বার কোশ্চেন, এরপর হচ্ছে মনে করেন এরপরে 5 নাম্বার কোশ্চেন দেখবেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের বা অন্য কোনো চাকরি পরীক্ষার, এগুলো সব। এই যে 7 নাম্বার কোশ্চেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিমালয় শব্দটা কোন শব্দ, এর অনেকগুলো কোশ্চেন আছে, প্রায় 18টা কোশ্চেন আমি এখানে মানে অ্যানালাইসিস করে দিছি। ঠিক আছে, সো আপনারা সবগুলো এখানে দেখতে পারেন। কোনো জায়গায় যদি প্রবলেম মনে হয়, কোনোটা যদি প্রবলেম মনে হয় তাহলে আমাকে নক করবেন, মেসেঞ্জারে জানাবেন, আশা করি আপনাদের প্রবলেম গুলো আমি মানে সলভ করে দিতে পারবো। ওকে, তাহলে স্টপ করে দিলাম আমি শেয়ার। ওকে আসেন। আচ্ছা রিফাত ভাই বলেন, আনমিউট করেছি, বলেন। ভাইয়া ওই যে কল্পিত শব্দটা, এটা কি জি জি, বিভক্তি ছাড়াও হইতে পারে বা বিভক্তি কোনটা সহও হইতে পারে, দুইটাই হইতে পারে? মানে বুঝি নাই। কল্পিত যে শব্দটা, কল্পিত শব্দটা মানে পদের আগে বা হ্যাঁ, পরে, এই কল্পিত শব্দটা এটা বিভক্তি যুক্ত হইতে পারে বিভক্তি ছাড়াও হইতে পারে, তাই তো? কল্পিত শব্দটা বিভক্তি যুক্ত হইতে পারে, বিভক্তি শব্দ হইতে পারে। তা না, আমি একটু বলি। ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোন কল্পিত শব্দ বসাবেন তখন মূল শব্দের কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, মূল শব্দের কোনো পরিবর্তন করা যাবে না। মূল শব্দের পরিবর্তন না করে দেখতে হবে কল্পিত শব্দটা কোথায় বসছে। কল্পিত শব্দ যখন আপনি বসাবেন আগে হোক ভাইয়া বা পরে কথা হোক। ক্লিয়ার না? ওকে, আমি হেডফোন লাগাই নিচ্ছি। ওকে, যখন কল্পিত শব্দ বসাবেন অর্থাৎ এই 2 নাম্বার রুলস যখন আপনি অ্যাপ্লাই করবেন, 1 নাম্বার না 2 নাম্বার রুলস যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন মূল শব্দের পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, কল্পিত শব্দের সাথে আপনি বিভক্তি বসান, সমস্যা নাই, কিন্তু মূল শব্দের পরিবর্তন করা যাবে না। মূল শব্দের পরিবর্তন না করে কল্পিত শব্দ আগে বা পরে বসাবেন, তারপরে চিন্তা করবেন যে এটা কোন পদ। যদি মূল শব্দ পরিবর্তন না করে কল্পিত শব্দ আগে বসানো যায় তাহলে সেটা বিশেষ্য, যদি মূল শব্দ পরিবর্তন না করে কল্পিত শব্দ পরে বসানো যায় সেটা বিশেষণ। কথা কি ক্লিয়ার? আশা করি বুঝে ক্লিয়ার হয়ে যাবে। আপনি ওই ভিডিওটা দেখা যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করেন, দেখবেন একদম ক্লিয়ার। সবাই বুঝছেন? তাহলে শব্দের মধ্যে থেকে বিশেষ্য বিশেষণ নির্ণয় এটা আমরা ক্লিয়ার হলাম, একটা বাক্যের বিশেষ্য বিশেষণ নির্ণয় এটা আমরা ক্লিয়ার হলাম। ওকে, এবার আসেন আমরা লাস্ট এই অধ্যায়ের জন্য লাস্ট একটা বিষয় পড়ব, সেটা হচ্ছে সর্বনাম পদ। তো সর্বনাম পদ থেকে খুব একটা প্রশ্ন আসে না, সর্বনাম পদের পরীক্ষা আসে সেটা হচ্ছে সর্বনাম পদের শ্রেণী বিভাগ থেকে। সর্বনাম পদের 10টা শ্রেণী বিভাগ আছে, এর মধ্যে থেকে একটাই পরীক্ষা আসে, সেটা হচ্ছে মানে আত্মবাচক সর্বনাম, যেটা এখান থেকে প্রশ্নটা আসে। আপন এটা কোন বাচক, আপনি এটা কোন বাচক। তা আপনি এটা অনেক সময় আমরা মনে করি যে এটা, যেটা বলতেছিলাম আপনি পরীক্ষা অনেক সময় আসে, তো এটা আমরা অনেক সময় মনে করি যে আপনি এটা হচ্ছে সম্ভ্রমাত্মক বা এরকম কিছু মনে করি, কিন্তু না, আপনি হচ্ছে আত্মবাচক সর্বনাম। এটা পরীক্ষায় প্যাচ লাগায় স্টুডেন্টরা সাধারণত। এখানে আপনি বলতে নিজেকে বোঝানো হয়েছে। আমরা বলি না করহ আপন কাজ তাতে কিবা ভয় লাজ, মানে আপন আপন কাজ করো। তো এই যে আপনি, এই আপনিটা হচ্ছে নিজেকে বোঝানো হয়েছে, তো এইটা হচ্ছে আত্মবাচক সর্বনাম। ঠিক আছে, আর সর্বনামটা নর্মালি পরীক্ষা আসে না এর বাইরে। আর কয়েকটা উদাহরণ আছে আমি দাগাই দিব না, দ্যাটস ইট, ওটা আর বোঝানোর কিছু নাই। তবে হ্যাঁ, সর্বনামের মধ্যে থেকে একটা আছে যেটাকে বলা হয় যেটাকে বলা হয় সাপেক্ষ সর্বনাম। এই সাপেক্ষ সর্বনামটা হচ্ছে আমাদের একটু পড়তে হবে।
কেন পড়তে হবে? এখান থেকে প্রশ্ন আসে। সাপেক্ষ সর্বনাম এবং এটার সাথে প্যাচটা লাগে নিত্য সম্বন্ধীয় অব্যয়। সাপেক্ষ সর্বনাম ভার্সেস নিত্য সম্বন্ধীয় অব্যয়। নিত্য সম্বন্ধীয় অব্যয়, এই দুইটার মধ্যে স্টুডেন্টদের প্যাচ লাগে, এবং প্যাচ লাগার কারণ আছে। কারণটা হচ্ছে সাপেক্ষ সর্বনাম এবং নিত্য সম্বন্ধীয় অব্যয় এই দুইটার উদাহরণ সেম। অর্থাৎ এই যে যারে তারে, যখন তখন, যেন তেন, যদি তবু, ঠিক আছে, যতক্ষণ ততক্ষণ, যেমনি তেমনি, যে সে, এগুলো সব হচ্ছে কি সাপেক্ষ সর্বনামও হবে, আবার নিত্য সম্বন্ধীয় অব্যয় হবে, দুইটাই হয়। এখন এক্ষেত্রে স্টুডেন্টরা একটা বাক্য দেখলে কিভাবে বুঝবে এটা কি সাপেক্ষ সর্বনাম নাকি এটা নিত্য সম্বন্ধীয় অব্যয়? তো এইটা এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, খেয়াল করেন, খুব সহজ জিনিস। সেটা হচ্ছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। সহজ কথা, ওকে? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওকে? অর্থাৎ যদি দেখেন ওই যারে তারে, যখন তখন, যেন তেন, যদি তবু, যে সে ইত্যাদি দ্বারা ডিপেন্ডেন্সি বুঝায় তাহলে সাপেক্ষ সর্বনাম, যদি ডিপেন্ডেন্সি না বুঝায় তাহলে নিত্য সম্বন্ধীয় অব্যয়। যেমন কি ভাই? যেমন দেখেন, আমি যদি বলি যখন মেঘ গর্জন করে, ভালো করে খেয়াল করবেন, যখন মেঘ গর্জন করে তখন ময়ূর নৃত্য করে, তো এখানে এই যে যখন তখনটা, এটা কি সাপেক্ষ সর্বনাম নাকি নিত্য সম্বন্ধীয় অব্যয়? এটা সাপেক্ষ সর্বনাম। কেন? বিকজ এই যখনের উপরে তখনটা ডিপেন্ড করে। খেয়াল করেন, ময়ূরের নৃত্য করাটা কিন্তু মেঘ গর্জন করার উপর ডিপেন্ডেন্ট। নর্মালি কিন্তু ময়ূর মেঘ গর্জন না করলে, বৃষ্টি না হলে নৃত্য করে না। তো তার মানে ময়ূরের নৃত্য করাটা মেঘ গর্জন করার উপর ডিপেন্ডেন্ট বিধায় এই যখন তখনটা এটা হচ্ছে কি সাপেক্ষ সর্বনাম। কিন্তু আমি যদি বলি যখন মেঘ করছিল তখন আমি পড়ছিলাম, তো খেয়াল করেন, যখন মেঘ গর্জন করছিল তখন আমি পড়ছিলাম। এখন মেঘ গর্জনের করার উপরে আমার পড়াটা কিন্তু ডিপেন্ডেন্ট না। আমি মেঘ গর্জন না করলেও পড়ি, আমি মেঘ গর্জন করলেও পড়ি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। মেঘ গর্জন করলে যে আমি পড়বো, না করলে আমি পড়বো না, ব্যাপারটা তা না। তো এখানে যখন তখনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। কথা কি ক্লিয়ার? তাহলে আমি যদি বলি যেমন কর্ম তেমন ফল, তাহলে বলেন তো এটা কি সাপেক্ষ সর্বনাম নাকি নিত্য সম্বন্ধীয় অব্যয়? যেমন কর্ম তেমন ফল, তাহলে চিন্তা করেন আপনার ফলটা কেমন হবে, সেটা কি আপনার কর্মের উপর ডিপেন্ড করে না? করে। আপনার কর্ম ভালো হলে ফল ভালো হবে, কর্ম খারাপ হলে ফল খারাপ হবে, তার মানে কি সাপেক্ষ, রাইট? ভেরি গুড। যদি বলি যেমন বাবা তেমন ছেলে, তাহলে বাবার যেমন হওয়াটা কি ছেলের তেমন হওয়ার উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, যদি বলি, মনে করেন হইতে পারে না যে বাবা অনেক কালো কিন্তু মনে করেন ছেলে মায়ের মতো ফর্সা, হ্যাঁ, বাবা মনে করেন অনেক জেদি, ছেলে অনেক নরম, মানে নরম স্বভাবের। বাবা যেমন সহজ সরল, ছেলে তেমনি মানে বেয়াড়া। তাহলে এবার খেয়াল করেন, তাহলে এই যে বাবা হচ্ছে একদম একদিকে সহজ সরল, ছেলে হচ্ছে কি একদম বেয়াড়া, মানে বিপরীত ধর্মী। ছেলের তেমন হওয়াটা যে বাবার যেমন হওয়ার উপর ডিপেন্ডেন্ট করে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিত্য সম্বন্ধীয় অব্যয়। আশা করি বুঝতে পারছি। তাহলে পরীক্ষা হলে এখন আসলে যখন তখন, যারে তারে, যেন তেন, যদি তবু ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে কোশ্চেন আসবে এটা কি নিত্য সম্বন্ধীয় অব্যয় নাকি সাপেক্ষ সর্বনাম। খালি দেখবেন কোনটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট। যদি দেখেন ডিপেন্ডেন্ট তাহলে সাপেক্ষ সর্বনাম, যদি ইন্ডিপেন্ডেন্ট তাহলে নিত্য সম্বন্ধীয় অব্যয়। সহজ কথা, শেষ। এই ছিল আমাদের আজকের আলোচনার ইতি টানবো আমরা এখন ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা কারক নিয়ে আলোচনা করব। আগামী ক্লাস বলতে আশা করি রোববার ইনশাআল্লাহ। ওকে, তুষার ভাই হাত তুলেছেন। ওকে, তুষার ভাই আনমিউট। ভাই ওই ব্যাখ্যাটা আরেকটু দিয়েছিলেন, যদি আরেকবার একটু দিতেন, সামান্য একটু দুধ দাও, এখানে একটু কেন অভ্যয় না, একজন কোশ্চেন করেছিল আর কি।
কি 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 আবার বলেন, বুঝি নাই। সামান্য একটু দুধ দাও, এখানে একটু কেন অব্যয় না, একটু কেন বিশেষণ? কারণ আমরা জানি সর্বনাম, বিশেষণ এবং অব্যয় তিনটাকে বাক্য থেকে বাদ দেওয়া হলেও বাক্যের অর্থের কোনো পরিবর্তন হয় না। ওকে, আপনি আমাকে বলেন তো, একটু দ্বারা পরিমাণ বুঝায় কি বুঝায় না? বলেন। জি ভাই। একটু পানি খেয়েছি, একটু দ্বারা জি পরিমাণ বুঝায় কি বুঝায় না? বলেন। জি বুঝায়। তার জি মানে এটা কি? বিশেষণ। দোষ, গুণ, অবস্থা, পরিমাপ বুঝাচ্ছে। তাহলে একটু দ্বারা কি দুধ পদের পরিমাণ বুঝাচ্ছে না? হ্যাঁ তার হ্যাঁ। মানে কি এটা নাউন ফর্ম, সরি এটা অব্যয় পদ না, এটা বিশেষণ পদ। জি জি আমি গত ক্লাসে বলেছিলাম যে বাক্য থেকে অব্যয় বাদ দিলে বাক্য হয়, বিশেষণ বাদ দিলে বাক্য হয়, সর্বনাম বাদ দিলে বাক্য হয়। সেক্ষেত্রে অব্যয়টার বাক্যের অন্য কোনো পদের সাথে লিঙ্ক থাকে না, কিন্তু সর্বনামটার বা বিশেষণের বাক্যের অন্য কোনো পদের সাথে লিঙ্ক থাকে। তো এখানে তো একটুটা অন্য কোনো পদের সাথে লিঙ্ক আছে, এই জন্য একটুটা অব্যয় না। বুঝতে পারছেন ভাই? কিরকম লিঙ্ক এখানে? কিরকম লিঙ্ক? কি একটুটা একটা দুধ পদের পরিমাণ বোঝাচ্ছে না? ও আচ্ছা, একটু দুধের মাত্র পরিমাণ দুধ বোঝাচ্ছে। পদের সাথে সম্পৃক্ত না? হ্যাঁ হ্যাঁ, দুধের পরিমাণ বোঝাচ্ছে এই যে। বুঝতে পারছেন? জি জি। ওকে, ধন্যবাদ ভাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে এদিকে শ্রাবণ আহমেদ। হ্যাঁ শ্রাবণ ভাই বলেন, আনমিউট করেছি, বলেন। জি ভাইয়া, 35-এর যে কোশ্চেনটা আসছিল সেটা হলো লবণ শব্দের বিশেষ্য কোনটি? কতে ছিল নোনতা, খতে ছিল লাবণ। জি, বলেন বলেন। এটা কি স্পেলিং? হ্যাঁ, নোনতা, কতে ছিল নোনতা, খতে ছিল লবণাক্ত, তারপরে গতে ছিল লাবণ্য, লাবণ্য, তারপরে ঘতে ছিল ললিত। ললিত। ওকে, প্রথম কথা, এখন এটা কি স্পেলিং মিস্টেক নাকি? লবণ লবণ শব্দের শব্দের বিশেষ্য কোনটি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, প্রথম কথা, লবণ নিজেই বিশেষ্য। প্রথম হ্যাঁ কথা, হ্যাঁ লবণ নিজেই বিশেষ্য। সো হ্যাঁ এখানে এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে, আমি মাইক্রোফোন অ্যাড করি। ওকে, প্রথম হ্যাঁ sure. এখানে লবণ নিজেই বিশেষ্য। এখন লাবণ্য ওয়ার্ডটা তো লবণের সাথে সম্পৃক্তই না, এটা বাদ। লাবণ্য মানে কি? মানে সুন্দর জিনিস, এরকম কিছু বোঝায়। ললিত হ্যাঁ এটাও লবণের সাথে সম্পৃক্ত না। ললিত এটা হচ্ছে লালন পালন করা বা মানে এই টাইপের কিছু। ওকে, তার মানে এই দুইটা আগেই বাদ। তার মানে নোনতা বা লবণাক্ত এই দুইটার একটা। এখন জিজ্ঞেস করছে লবণ শব্দের বিশেষ্য কোনটা। লবণাক্ত হুম ওয়ার্ডটা দ্বারা অ্যাডজেক্টিভ বুঝায়। কি বুঝায় ভাই? adjective, অ্যাডজেক্টিভ right, বুঝায়। লবণাক্ত দ্বারা কি বুঝায়? অ্যাডজেক্টিভ বুঝায়। সো adjective. ডেফিনেটলি অ্যাডজেক্টিভ ফর্ম এটা হবে না। সো তার মানে এই যে দেখেন, তা প্রত্যয়, নরমালি কোন শব্দের সাথে যদি তা প্রত্যয় যুক্ত থাকে আমরা সেটাকে নাউন বলি। যেমন দেখেন, যেমন মনে করেন আমি যদি বলি উপকারী, অ্যাডজেক্টিভ, উপকারিতা নাউন। একাকী, অ্যাডজেক্টিভ, একাকিত্ব নাউন। তারপরে বিলাসী, অ্যাডজেক্টিভ, বিলাসিতা নাউন। তো তা প্রত্যয় যুক্ত থাকলে সেটাকে নাউন বলি। এখন হতে পারে কোশ্চেনটা দ্বারা এটা বুঝাইছে লবণ শব্দের সমার্থক বিশেষ্য কোনটি। হতে পারে, মানে আমি আচ্ছা আচ্ছা ভিত্তিতে এখানে নোনতা এটাকে ডিসটেন্স দিতে হবে। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। বুঝছেন? হতে পারে যে লবণ শব্দের সমার্থক বিশেষ্য কোনটি। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, চল নাইম ভাই হাত তুলছে। হ্যাঁ নাইম ভাই, আনমিউট করেছি, বলেন। বাংলা শব্দের অতিশয়নে একটা উদাহরণ ছিল যে এ মাটি সোনার বাড়া। তো এটা এখানে মানে কোনটার সাথে মানে কোন দুটা শব্দের মধ্যে তুলনা বোঝাচ্ছে, আর এই সেন্টেন্সটা মানে কি এটা বুঝি না ভাই। রবীন্দ্রনাথ ঠাকুরের এ দুই মাটি বিঘা সোনার জমি। বাড়া। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি, যে একটা ইয়া ছিল, কবিতা ছিল, সেই কবিতার মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনটা আছে, মানে এ মাটি সোনার বাড়া। ওখানে ভূপেন নামে এক লোক আছে, মানে একটা চরিত্র আছে। তো ভূপেন হচ্ছে আহ অনেক গরিব থাকে, তো আলটিমেটলি তার কাছ থেকে জমি কিনে নিতে চায় আহ ওখানে কবিতার মধ্যে একজন। তো
জমি কিনে নিতে যায় তখন হচ্ছে ভূপেন সেটা বিক্রি করতে চায় না, যদিও অনেক গরিব থাকে তারপর বিক্রি করতে চায় না। তার অনেক কষ্টে দিন কাটতেছে, তো বিক্রি করতে চায় না। লাস্ট পর্যন্ত যে লোক জমি কিনতে আসে তখন তাকে বলতেছিল যে কি আছে এই জমির মধ্যে, কেন বিক্রি করবো না? বলতেছে যে এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে আমার দেশের মাটি, আমার জায়গা, আমার পূর্বপুরুষের মাটি। এই মাটি সোনার চেয়েও বাড়ন্ত। এই মাটি সোনার বাড়া বলতে বোঝানো হয়েছে যে এই মাটি সোনার চেয়েও বেশি, মানে আমার কাছে এই মাটি সোনার চেয়েও বেশি দামি। তো এখানে সোনার সাথে তুলনা করা হয়েছে, বুঝতে পারছেন? এই মাটি সোনার বাড়া অর্থাৎ সোনার চেয়েও বাড়া বা সোনার চেয়েও বাড়ন্ত। কথা বুঝতে পারছেন? এখানে ওই র বিভক্তিটাই হচ্ছে অতিশয়নের কাজ করছে। অতিশয়ন মানে কি? তুলনা। অতিশয়ন মানে কি? তুলনা। তো তার মানে দুইজনের মধ্যে তুলনা করছে। এই মাটি সোনার বাড়া, এখানে ওই সোনারটা হচ্ছে জাস্ট একটা তুলনার, মানে রটা বিভক্তিটা হচ্ছে তুলনার কাজ করছে, বুঝতে পারছেন? বুঝছেন জিনিসটা? তুলনাটা করছেন সোনার সাথে, মাটির তুলনা করছেন সোনার সাথে। আর পুরো লাইনের অর্থ হচ্ছে এই মাটি সোনার চেয়েও বেশি বাড়ন্ত। ওকে, ঠিক আছে ভাই। ওকে, সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস কারক। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।